আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো তোমরা। আমরা আজকে 5 অধ্যায়ের সি প্রোগ্রামিং এর ওয়ান শট ক্লাস দেখতে পাচ্ছ। আইসিটি এইচএসসি 25 যারা এইচএসসি 25 পরীক্ষা দিবা তোমাদের জন্য সবচেয়ে ভীতিকর চ্যাপ্টার হচ্ছে সি প্রোগ্রামিং বা 5 অধ্যায়, তাই না? আসলে আজকে পুরো ক্লাসে আমরা এটাই দেখবো যে আসলে এই চ্যাপ্টারটার মধ্যে আছে কি, পোলাপার এই চ্যাপ্টারটাতে এত ভয় পাই কেন। আসলে এই চ্যাপ্টারটাতে না ভয় পাওয়ার কিছু নাই, তুমি আজকে পুরো টাইমটা আমার সাথে থাকো। এই যে মানে প্রোগ্রামিং থেকে যে সিকিউ কোশ্চেনগুলো হয়, আশা করি এটার কোনো তোমার সমস্যা থাকবে না। আজকে পুরো ক্লাসে সহজ সরল ভাষায় সি প্রোগ্রামিং এর একদম ডিটেইলস আমি আলোচনা করব, ঠিক আছে? যাতে আর্টস কমার্স সায়েন্স যে ব্যাকগ্রাউন্ডের যে আছে না কেন সবাই সেটা বুঝতে পারবা। তো বেশি কথা না বলে আমি শুরু করতেছি। তোমাদের প্রোগ্রামের ভয় আজকে জয় হবে। আশা করি পুরো একদম শেষ পর্যন্ত তুমি আমার সাথে থাকবা। চলো, এবং এই ক্লাসে কোনো স্লাইড নাই, ওকে? মানে কোনো স্লাইড দেখা দেখি কিছু নেই, পুরোটা টাইম আমি তোমাকে একদম হাতে লিখে 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 প্রোগ্রাম করে 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 প্রোগ্রাম আসলে শেখাবো। দেখবো আজকে যে সি প্রোগ্রাম নিয়ে আসলে এত ভয় কেন, এটা আমরা দেখবো। ওকে, চলো আমরা শুরু করি। প্রোগ্রাম আসলে কি? প্রোগ্রাম জিনিসটা আসলে প্রোগ্রাম আসলে কিছু না। চায়ের দোকানদারকে যে তুমি বলো না যে এক কাপ চা দেন, চায়ের দোকানদার সেটা শোনার পরে কি করে? তোমার এক কাপ চা দেয়, তাই না? এই চা বানানোর জন্য বিভিন্ন ভেতরে বিভিন্ন রকম কাজ করে, দেন তোমার এক কাপ চা দিয়ে দেয়। একইভাবে কম্পিউটারকে তুমি একটা কোনো কিছু করতে বললা, বা যন্ত্রকে, যে কোনো যন্ত্রকে কোনো কিছু একটা কাজ করতে বললা, যন্ত্র তোমাকে সেই কাজটা করে দিবে। যেমন 5 আর 6 তুমি যোগ করে দিতে বললা, ঠিক আছে? 5 আর 6 তোমার যোগ করে ফলাফল দিয়ে দিল, এটাই হচ্ছে প্রোগ্রাম। এই যে তুমি নির্দেশনাটা দিলা এবং নির্দেশনার পরে কম্পিউটার যে কাজগুলো করে সেটাই হচ্ছে প্রোগ্রাম। ওকে, চায়ের দোকানদারকে যে তুমি বলতেছো যে মামা আমার এক কাপ চা দেন, এটা শোনার পর চায়ের দোকানদার কি করে? চায়ের দোকানদার কি করে বলো তো? কাপ নেয়, কাপ গরম পানি দিয়ে পরিষ্কার করে, ছাঁকনিতে চা পাতা দেয়, তারপরে হচ্ছে কি কাপের মধ্যে চিনি দেয়, লিকার ছাঁকনিতে চা পাতা দিয়ে গরম পানিতে লিকার তৈরি করে তারপরে চামচ দিয়ে গুলে গুলে তোমার দেয়, তাই না? তো তুমি তো এই কাজগুলো বলো নাই চায়ের দোকানদারের, তাহলে চায়ের দোকানদার এই কাজগুলো করতেছে কেন? কারণ চায়ের দোকানদার জানে চা করতে গেলে এই কাজগুলো করতে হয়। একইভাবে কম্পিউটারকে তুমি যখন যোগ করতে বললে, সাপোজ তুমি কম্পিউটারকে বললা যে হচ্ছে 5 + 5 কত হবে, তাহলে কম্পিউটার তোমাকে কি দিবে? 10 রেজাল্ট দিবে, তাই না? এটা তো তুমি রেজাল্ট পাও, এই রেজাল্টটা তুমি দেখতে পাও। কিন্তু কম্পিউটারটা এর পেছনে কি করে? প্রথমত এই 5 কে বাইনারি করে, দেন এই 5 কে বাইনারি করে, করার পরে এই যে বাইনারি মান দুটো পাওয়া গেল, এই বাইনারি মান দুটোকে যোগ করে, যোগ করার পর সেই যোগফলটাকে ডেসিমেলে রূপান্তর করে, করার পরে তোমাকে এই 10 রেজাল্টটা আসতে দেয়। তো কম্পিউটারকে তুমি এগুলো করতে বলছিলা যে 5 কে বাইনারি করো, বাইনারি মান দুটো যোগ করো, যোগ করার পর সেটাকে ডেসিমেলে রূপান্তর করো, এগুলো তো তুমি কম্পিউটারকে করতে বলো নাই। তাহলে কম্পিউটার এগুলো করতেছে কেন? কারণ কম্পিউটার জানে যে যোগ করতে গেলে এই প্রক্রিয়া বা এই প্রসেসটা ফলো করতে হয়। চায়ের দোকানদার যেমন জানে যে চা করতে গেলে এই কাজ করতে হয়, কম্পিউটার একইভাবে জানে যে যোগফল তৈরি করতে গেলে এই কাজগুলো করতে হয়। তাহলে কম্পিউটার আসলে এটা শিখলো কি করে? চায়ের দোকানদার পাশের কোনো চায়ের দোকানদারের দেখে হয়তো শিখছিল, বা চায়ের দোকানদারের বাবা চা বানাতো তার দেখে দেখে সে শিখছে। কিন্তু তাহলে আমাদের কম্পিউটার কি করে শিখলো? কম্পিউটার কি পাশের কম্পিউটারে দেখে শিখছে যে এইভাবে যোগ করে? শিখে নেই, কম্পিউটারকে শেখানো হয়েছে। তো শেখানো হয়েছে কি দিয়ে? কম্পিউটারকে একটা ছোট বাচ্চাকে যেভাবে শেখানো হয় যে প্রথমে বলা হয় মা, বলো মা, তারপরে সে মা বলে, তারপর থেকে সারা জীবন সে মা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে, তাই না? একইভাবে কম্পিউটারকে তুমি জাস্ট কিছু ইনস্ট্রাকশন দিবা, কিছু জিনিস লিখে লিখে দিবা, কম্পিউটার সেই জিনিসটা তার মধ্যে ইনপুট নিবে, নেওয়ার পরে যতবার ওই কাজটা করতে বলবা সে এই প্রক্রিয়াটা অনুসরণ করে 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 করতেই থাকবে। তুমি শিখাই দিলা প্রথমবার যে বাইনারি করবা, বাইনারি মানগুলোকে যোগ করবা, করে ডেসিমেলে কনভার্ট করবা, এই জিনিসটা লিখে লিখে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, নির্দেশনা দিতে হবে। সেই নির্দেশনাগুলো শিখে নিল। এরপর থেকে যতবার তুমি 5 আর 5 যোগ করতে বলবা বা যে কোনো সংখ্যা যোগ করতে বলবা সে এই প্রক্রিয়াই করবে। এই যে প্রক্রিয়া করছে, এই জিনিসটাই হচ্ছে প্রোগ্রাম। এই যে তুমি নির্দেশনা দিচ্ছে কম্পিউটার, এই নির্দেশনাই হচ্ছে প্রোগ্রাম। ওকে, প্রোগ্রাম আসলে কঠিন কোনো কিছু না। তো চলো আমরা প্রোগ্রামের একটু প্রোগ্রামে দেখি যে প্রোগ্রাম আসলে, এই প্রোগ্রামকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম, একটার নাম হচ্ছে বস্তু প্রোগ্রাম আর আরেকটার নাম হচ্ছে উৎস প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম কয় প্রকার? প্রোগ্রাম মূলত দুই প্রকার, একটা হচ্ছে বস্তু প্রোগ্রাম আর একটা হচ্ছে উৎস প্রোগ্রাম। এই যে দুইটা প্রোগ্রাম আছে, এই দুইটা প্রোগ্রামের মধ্যে এই বস্তু প্রোগ্রামটা যন্ত্র সরাসরি বুঝতে পারে। কি করে?
এই বস্তু প্রোগ্রাম যেটা আছে, বস্তু প্রোগ্রামটা যন্ত্র বা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। আর উচ্চ প্রোগ্রাম কি হয়, সরাসরি বুঝতে পারে না, সরাসরি বোঝে না। এইটা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়, বুঝছো, যে কোন প্রোগ্রামটা কম্পিউটার সরাসরি বোঝে আর কোন প্রোগ্রামটা বোঝে না। তাহলে প্রোগ্রাম দুই প্রকার, একটা হচ্ছে বস্তু প্রোগ্রাম, একটা হচ্ছে উৎস প্রোগ্রাম। এগুলো ইংরেজি, এটার নাম হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, ওটার নাম হচ্ছে সোর্স প্রোগ্রাম। ইংরেজি নামগুলো জেনে রাখা ভালো। তাহলে বস্তু প্রোগ্রামটা যন্ত্র সরাসরি বুঝতে পারে, উৎস প্রোগ্রামটা বুঝতে পারে না। এই বস্তু প্রোগ্রাম যন্ত্র সরাসরি বোঝে কেন? যন্ত্র সরাসরি বোঝার কারণ হচ্ছে এটা মেইনলি মেশিন ভাষা দিয়ে লেখা, মেশিন ভাষা দিয়ে লেখা, ঠিক আছে। এই এটা কি দিয়ে তৈরি হয়? মেশিন ভাষা দিয়ে। মেশিন ভাষার আরেকটা নাম হচ্ছে বাইনারি ভাষা। মেশিন ভাষার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে বাইনারি ভাষা, বা মেশিন ভাষাটা বাইনারি দিয়ে তৈরি। যেহেতু যন্ত্র বাইনারি বোঝে, যন্ত্র কি বোঝে? আমাদের ডিভাইস বা কম্পিউটার কি বোঝে? বাইনারি বোঝে। আর বাইনারি দিয়ে তৈরি মেশিন ভাষা, মেশিন ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি হলে সেটাকে বলা হবে বস্তু প্রোগ্রাম। এই জন্য মূলত বস্তু প্রোগ্রামটা কম্পিউটারটা সরাসরি বুঝতে পারে। আর উৎস প্রোগ্রাম কি হয়? উৎস প্রোগ্রাম মেশিন ভাষা দিয়ে লিখিত না। এটা কি কি ভাষা দিয়ে লিখিত? এটা অনেক রকম হতে পারে। একটা ভাষা আছে অ্যাসেম্বলি ভাষা, একটা ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা দিয়ে যদি প্রোগ্রাম তুমি লিখো তাহলে সেটা হবে উচ্চ প্রোগ্রাম। আমরা যেটা করব সি ভাষা, সি ভাষা দিয়ে যদি তুমি প্রোগ্রাম লিখো উচ্চ প্রোগ্রাম হবে। সি প্লাস প্লাস দিয়ে যদি তুমি প্রোগ্রাম লিখো উচ্চ প্রোগ্রাম হবে। জাভা দিয়ে যদি তুমি প্রোগ্রাম লিখো তাহলে উচ্চ প্রোগ্রাম হবে। তাহলে এই যে জিনিসগুলো আছে, যে প্রোগ্রামগুলো আমি বললাম অ্যাসেম্বলি, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলা দিয়ে যদি তুমি প্রোগ্রাম লিখো তাহলে সেই প্রোগ্রামটা হবে আসলে উচ্চ প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে মেইনলি তোমার মনে রাখতে হবে যে হচ্ছে কোনটা যন্ত্র সরাসরি বোঝে এবং কেন বোঝে, আর এগুলা যন্ত্র সরাসরি বোঝে না এবং কেন বোঝে না। কেন বোঝে না? কারণ এই ভাষাগুলোর কোনোটাই বাইনারি দিয়ে তৈরি নয়, এই জন্য আসলে এই জিনিসগুলা বোঝে না। আচ্ছা, যদি বাইনারি দিয়ে লেখা না হয়, ওকে, আচ্ছা, ওকে, কেটে গেছে, আচ্ছা সমস্যা নেই। যেহেতু বাইনারি দিয়ে লেখা নয় তাহলে আমরা, ওকে, যেহেতু বাইনারি দিয়ে লেখা না, আমাদের যে উচ্চ প্রোগ্রামটা আছে সেই উচ্চ প্রোগ্রামটা বাইনারি দিয়ে লেখা না, তাহলে আমরা উচ্চ প্রোগ্রাম তৈরি করলে যন্ত্র সেটা বুঝবে কি করে? উচ্চ প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কি বলছি যে যন্ত্র এই প্রোগ্রামটা সরাসরি বোঝে না। তাহলে উচ্চ প্রোগ্রাম যদি আমরা তৈরি করি তাহলে কি আমাদের যন্ত্র সেটা বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। এটা বোঝানোর জন্য আলাদা একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। এটার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এখন অনুবাদক প্রোগ্রামটা আসলে কি এটা একটু মনে রাখবা। এই সংজ্ঞাটা মনে রাখা খুবই জরুরি যে অনুবাদক প্রোগ্রামটা আসলে কি। মনে রাখবা, যে প্রোগ্রাম উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। উচ্চ প্রোগ্রামকে কি করবে? উচ্চ প্রোগ্রাম থেকে কিসে রূপান্তরিত হবে? বস্তুতে রূপান্তরিত হবে। যেটা দিয়ে রূপান্তরিত হবে সেটাকে বলা হবে অনুবাদক প্রোগ্রাম। তাহলে যে প্রোগ্রাম উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সেটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে। এখন তিন রকমের অনুবাদক। আচ্ছা, অনুবাদক প্রোগ্রাম কেন কাজে লাগে? এটাও প্রশ্ন হতে পারে। অনুবাদক প্রোগ্রাম কেন ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয়? কারণ উচ্চ প্রোগ্রাম আমাদের যন্ত্র সরাসরি বুঝতে পারে না, আর বস্তু প্রোগ্রামটা যন্ত্র সরাসরি বোঝে, ঠিক আছে। তাহলে উচ্চ প্রোগ্রাম যদি তুমি তৈরি করো, অর্থাৎ সি ভাষা দিয়ে একটা প্রোগ্রাম যদি তুমি তৈরি করো, তাহলে সেই প্রোগ্রামটা আমাদের যন্ত্র সরাসরি বুঝতে পারবে না, তাই না? তাহলে যন্ত্রকে বোঝানোর জন্য কি করতে হবে? যন্ত্রকে বোঝানোর জন্য সেই উচ্চ প্রোগ্রামটা অর্থাৎ সি দিয়ে লেখা প্রোগ্রামটাকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে দিতে হবে। এখন এই বস্তু প্রোগ্রামে রূপান্তর করে দিবে কি? বস্তু প্রোগ্রামে রূপান্তর করে দেওয়ার জন্য আছে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে। অনুবাদক প্রোগ্রাম তিন রকমের হয়। একটাকে বলা হয় অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলি ভাষা দিয়ে যদি তুমি উচ্চ প্রোগ্রাম লিখো, উচ্চ প্রোগ্রাম লিখছো কি দিয়ে? অ্যাসেম্বলি ভাষা দিয়ে। অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করে তুমি একটা উচ্চ প্রোগ্রাম লিখছো, তাহলে সেটাকে অনুবাদ করবে অ্যাসেম্বলার, ঠিক আছে। আমরা বললাম না যে উচ্চ প্রোগ্রামের মধ্যে কি কি আছে? অ্যাসেম্বলার আছে, সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, এরকম যত প্রোগ্রাম আছে সবই উচ্চ প্রোগ্রামের অন্তর্ভুক্ত। তাহলে অ্যাসেম্বলি ভাষা দিয়ে যদি আমি প্রোগ্রাম লিখি তাহলে সেই প্রোগ্রামটা হবে আমার কি? সেই প্রোগ্রামটা হবে উচ্চ প্রোগ্রাম। সেটাকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে কি? অ্যাসেম্বলার। এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, আমাদের এই পরের দুইটা খুবই গুরুত্বপূর্ণ। পরের আরেকটা আছে যেটাকে বলা হয় কম্পাইলার। একটার নাম হচ্ছে কম্পাইলার। এই কম্পাইলারটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এবং আরেকটা আছে সেটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার।
এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারটাই মেইনলি আমরা এখানে পড়বো। আসলে কম্পাইলার কি? কম্পাইলার একটা প্রোগ্রাম যেটা উচ্চ প্রোগ্রামকে বস্তুতে রূপান্তর করে, ইন্টারপ্রেটার একটা প্রোগ্রাম যেটা কি করে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। ওকে, তাহলে এই দুইটা দিয়ে তুমি চাইলে যে কোনো প্রোগ্রামকে, সি দিয়ে প্রোগ্রাম তৈরি করলে সেটাকে তুমি চাইলে কম্পাইলার দিয়ে অনুবাদ করতে পারো, ইন্টারপ্রেটার দিয়ে অনুবাদ করতে পারো। আবার তুমি যদি সি প্লাস প্লাস, জাভা, পাইথন যে কোনো প্রোগ্রাম তৈরি করো তাহলে সেটাকে তুমি চাইলে কম্পাইলার বা ইন্টারপ্রেটার যে কোনো একটা দিয়ে অনুবাদ করতে পারো। তাহলে ভাই যেহেতু সব প্রোগ্রামকে ইন্টারপ্রেটার দিয়েও অনুবাদ করা যায়, কম্পাইলার দিয়েও অনুবাদ করা যায়, তাহলে এখানে দুই রকমের অনুবাদক প্রোগ্রাম রাখার দরকার কি? দরকার আছে। যদিও এই দুটার কাজ সেম, তবে এটার বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য আছে। যেমন কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, একসাথে অনুবাদ করে, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে, লাইন বাই লাইন অনুবাদ করে। একটা পুরো প্রোগ্রাম তুমি লিখছো, লেখার পরে তুমি যদি কম্পাইলার দিয়ে অনুবাদ করো তাহলে পুরো প্রোগ্রামটাকে সে একসাথে অনুবাদ করবে, ঠিক আছে? আর ইন্টারপ্রেটার কি করবে? একটা লাইন একটা লাইন একটা লাইন একটা লাইন করে অনুবাদ করবে। আচ্ছা, এই দুটো থেকে কিন্তু প্রশ্ন হয় পরীক্ষাতে যে এই দুটার মধ্যে কোনটা ব্যবহার করা অধিক সুবিধাজনক, এরকম প্রোগ্রাম হয়। তো যেটা তোমাকে বেশি সুবিধাজনক করতে বলবে তুমি সেই বিষয়টাকে লক্ষ্য রেখে সেই আলোচনাটা এরকম করবা যে কম্পাইলারের সুবিধা হচ্ছে এটা পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটারের সুবিধা হচ্ছে এটা লাইন বাই লাইন অনুবাদ করে। কম্পাইলার যদি আমরা ব্যবহার করি, কম্পাইলার কি হয় যে ভুলগুলো আছে একসাথে প্রদর্শন করে, যত ভুল আছে সবগুলো ভুলকে একসাথে, মানে এই পুরো প্রোগ্রামকে একসাথে শুধু না, একসাথে কি অনুবাদ করবে? ভুল যে আছে সেই ভুলগুলোকেও সে একসাথে দেখাবে, ঠিক আছে? একসাথে সবগুলো ভুলকে দেখায়। আর ইন্টারপ্রেটার কি করে? যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে লাইন বাই লাইন দেখায়, মানে আলাদা আলাদা ভাবে ভুলগুলোকে দেখায়, ঠিক আছে? কম্পাইলারে সবগুলো ভুল একসাথে দেখাবে, আর ইন্টারপ্রেটার কি করবে? আলাদা আলাদা করে দেখাবে। আচ্ছা, যেহেতু এটা একসাথে সবগুলা ভুল দেখাইতেছে, এই জন্য এটাতে কি লাগবে? সময় কম লাগবে, ঠিক আছে? সময় কম লাগে, এটাতে অনুবাদ করতে সময় কম লাগে। আর ইন্টারপ্রেটারে অনুবাদ করতে সময় বেশি লাগবে, সময় বেশি লাগে, ঠিক আছে? কেন বেশি লাগে? যেহেতু এটা লাইন বাই লাইন, একটা লাইন তারপর আরেকটা লাইন তারপর আরেকটা লাইন এইভাবে অনুবাদ করছে, এইজন্য ইন্টারপ্রেটারে মূলত কি লাগবে? সময় বেশি লাগবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা যেহেতু পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে, এইজন্য মেমোরিতে বেশি জায়গা লাগে, বেশি জায়গা লাগে, ঠিক আছে? বেশি জায়গা লাগে। কি করে? প্রধান মেমোরিতে বা মেমোরিতে বেশি জায়গা লাগবে। আর এটা যেহেতু একটা লাইন করে অনুবাদ করবে, এইজন্য এটাতে কি লাগবে? কম জায়গা লাগবে, কম জায়গা লাগবে। তাহলে এই বেসিক ডিফারেন্স গুলা হচ্ছে এগুলা। দুটার কাজ একই রকম, তবে তাদের গঠনগত বা কম্পাইল করার সময় বা ইন্টারপ্রেট করার সময় কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্স গুলা কি? কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে, এটা কি হয়? এটার ভুলগুলা সব একসাথে প্রদর্শন করে। এটাতে কি হয়? একসাথে যেহেতু পুরো প্রোগ্রামকে অনুবাদ করবে, এইজন্য সময় বেশি লাগবে। আর পুরো প্রোগ্রামকে অনুবাদ করতেছে যেহেতু, এইজন্য কি লাগবে? মেমোরিতে জায়গা একটু বেশি লাগবে। ঠিক ইন্টারপ্রেটারের ক্ষেত্রে তার বিপরীত, ইন্টারপ্রেটার প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করবে, তারপরে কি হবে? সে ভুলগুলা আলাদা আলাদা ভাবে দেখাবে, আলাদা আলাদা লাইনে বা আলাদা আলাদা প্রত্যেক লাইনের ভুলগুলোকে আলাদা করে দেখাবে। এটাতে সময় একটু বেশি লাগবে আলাদা ভাবে দেখানোর জন্য, আর এটাতে জায়গা কি হবে? জায়গা কম লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম বা এই কম্পাইলার ইন্টারপ্রেটার। এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, মোটামুটি ক্ষয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে ডিফারেন্স দেখাও। ক্ষয় থাকতে পারে, ঢাকা বোর্ডে আমরা গতবার দেখেছি, 24-এ দেখেছি, ঢাকা বোর্ডও কিন্তু এই প্রশ্নটা করেছিল, গ ঘয়ে দিয়েছিল, ঠিক আছে? তো এটা একটু ভালো করে দেখে রাখবা। আশা করি তোমরা একটু বই থেকে আরেকটু পড়লেই এটা পারবা। ওকে, চলো এরপরে আমাদের যেহেতু কম্পাইলার ইন্টারপ্রেটার হয়ে গেল, এটাই প্রোগ্রামের মূল জিনিস যে সি দিয়ে তুমি প্রোগ্রাম লিখতেছো, সেই প্রোগ্রামটাকে কিভাবে বুঝাবা এটা। দেন আমরা এক্সট্রা আলতু ফালতু কোনো আলোচনা করব না, আমরা ডিরেক্টলি আমাদের যে ভাষাটা এই এখানে পড়ানোর কথা আমরা সেই ভাষাটা নিয়ে আলোচনা করব। আমরা মেইনলি প্রোগ্রামের এখানে আমরা পড়বো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমরা পড়বো সেটা হচ্ছে সি ভাষা। মেইনলি আমরা এখানে পড়বো
কি ভাষা পড়বো? সি ভাষা আমরা পড়বো। ওকে, সি ভাষা। তো দেখো, যে কোনো ভাষা শেখার কিছু বেসিক সিনট্যাক্স আছে। যেমন বাংলা ভাষা কি তুমি রাতারাতি শিখে গেছো? যে বাংলায় কথা বলতেছি, আমি কি এটা রাতারাতি শিখছি? এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস ছিল। কি হয়েছিল? প্রথমে আমি সরিয় সরিয়া ক খ শিখছি, সেগুলোতে শব্দ গঠন করা শিখছি, তারপর বাক্য তৈরি করা শিখছি, রচনা তৈরি করা শিখছি, এভাবে শিখছি, তাই না? তেমনি সি যেহেতু একটা ভাষা, এটা শেখার জন্য বেসিক কিছু সিনট্যাক্স তোমার জানতে হবে। যে জিনিসগুলো শিখে, মানে সি ভাষারও সরিয় সরিয়া আছে, যদিও সেগুলোকে সরিয় সরিয়া হিসেবে ডাকা হয় না, তবে সব ভাষারই সরিয় সরিয়া আছে। যে জিনিসগুলো শিখে 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 আস্তে আস্তে তুমি বড় হবা। আর একটা কথা তোমাকে আমি এখানে ক্লিয়ার করে বলে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ক্লাস আর্টস কমার্স সবাই করবে, সায়েন্স আর্টস কমার্স সবাই করবে, এই জন্য সি প্রোগ্রামের যে ট্রামগুলো আছে, ট্রামগুলার আমি সহজ ভাষায় কিছু ব্যাখ্যা করব। যে ব্যাখ্যাগুলো তুমি পৃথিবীর কোথাও পাবা না, কোনো বইপত্রে পাবা না, এগুলো সব আমার নিজের তৈরি করা। যে টার্মগুলো শিখে গেলে প্রোগ্রাম করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, সেই টার্মগুলো কি করবো আমি বলো তো? আমার মতো করে ব্যাখ্যা করবো। এটা কারোর সাথে মিলাইতে যাবে না বা বললো না ভাই আপনি এটা বললেন, এটা তো ভুল বলছেন, আসলে এটার নাম তো এটা না। আমি জানি ওইটার আলাদা নাম আছে, কিন্তু সবাই যাতে বুঝতে পারে এই জন্য আমি কি করবো, আমার নিজস্ব তৈরি করা কিছু নাম কিন্তু আমি বলবো এখানে। হ্যাঁ, ওকে, চলো। তো সি ভাষা যখন তুমি শিখতে যাবা, প্রথমত তোমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন বা ফাংশনের লাইব্রেরি। এন্ড ফাংশন কি? ফাংশন কিচ্ছু না, ফাংশন কাজের নির্দেশনা দেয়। HTML করার সময় তুমি দেখছিলা না, যদি কোথাও ইউ থাকে তাহলে কি করে? আন্ডারলাইনে কাজ করে। এই ইউটাকে কি বলতেছিলাম? ট্যাগ। একইভাবে সি প্রোগ্রামে কিছু জিনিস আছে যেগুলো নির্দিষ্ট কাজের বর্ণনা করে, সেগুলোকে বলা হয় হচ্ছে ফাংশন। ঠিক আছে? যে কি করে, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কিছু শব্দ আছে, যে শব্দগুলোকে মূলত ফাংশন বলা হয়। HTML এর ট্যাগগুলো সব এলোমেলো ভাবে ছড়াই ছিটানো ছিল, কিন্তু প্রোগ্রামে কি আছে বলতো? প্রোগ্রামে যে আমাদের ফাংশনগুলো থাকবে, সেই ফাংশনগুলো সাজানো গোছানো আছে। তো এই সব ফাংশনগুলো যেখানে গোছায় সাজায় রাখা হয়, সেটাকে বলা হয় হচ্ছে লাইব্রেরি ফাংশন। তুমি একটা লাইব্রেরিতে ঢুকবা, লাইব্রেরিতে ঢুকলে কি দেখবা? অনেকগুলো বই আছে। তো বইগুলো কি এলোমেলো ভাবে ছড়াই ছিটাই রাখা থাকে না, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে দেখবা বইগুলোকে সাজানো আছে। যেমন কোনো একটা আলমারির সামনে যে দেখবা, সেই আলমারিতে সব ইতিহাসের বই রাখা আছে, কোনো আলমারিতে কবিতার বই রাখা আছে, এরকম বিভিন্ন আলমারিতে বিভিন্ন রকম বই রাখা আছে, তাই না? তেমনই ভাবে এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনের মধ্যে কি আছে? লাইব্রেরি ফাংশনের মধ্যে আলাদা আলাদা আলমারি আছে, যে আলমারিগুলোকে আমরা বলবো হেডার ফাইল। এই আলমারিগুলোকে আমরা কি বলবো? আলমারিগুলোকে আমরা বলবো হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে মূলত ফাংশনগুলো সাজানো থাকবে। চলো আমরা কিছু হেডার ফাইলের নাম দেখি। যেমন একটা হেডার ফাইল আছে stdio.h, এটা একটা হেডার ফাইল। আচ্ছা, এটার সাথে তোমরা খুবই ভালোভাবে পরিচিত, কারণ যারা প্রোগ্রাম করছে একবারও তোমরা এটা ভালো করে জানো, তাই না? stdio.h মানে কি? stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। std মানে স্ট্যান্ডার্ড বা আদর্শ, i থেকে ইনপুট, ও থেকে আউটপুট ডট হেডার ফাইল। এটা একটা আলমারি। ঠিক আছে? এই আলমারির মধ্যে কি রাখা আছে? লাইব্রেরিতে ঢোকার পর আলমারির মধ্যে যেমন বই রাখা থাকে, এটাতেও তেমন। এটা যেহেতু ফাংশনের লাইব্রেরি, তাই এর মধ্যে কি রাখা আছে? ফাংশন রাখা আছে। এর মধ্যে অনেক রকম ফাংশন আছে, আমরা জাস্ট দুইটা ফাংশন নিয়ে কথা বলবো। একটা ফাংশন হচ্ছে প্রিন্টএফ ফাংশন, একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন, আর একটা হচ্ছে স্ক্যানিং ফাংশন। এই দুটো ফাংশন আমাদের ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। প্রিন্টএফ ফাংশন কি করে? এটা মূলত আউটপুট প্রদর্শন করে। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুট দেখানো, আর স্ক্যানিং ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তাহলে আমাদের এই যে আমরা এখানে কি করতেছিলাম? আদর্শ ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। তাহলে এই হেডার ফাইলের মধ্যে কি আছে? ইনপুট আর আউটপুটের জন্য যে ফাংশনগুলো লাগে সেগুলো আছে। যেমন ইতিহাসের আলমারিতে গেলে ইতিহাসের বই পাবা, তেমনি ভাবে এটা যেহেতু ইনপুট আউটপুটের হেডার ফাইল, এইজন্য আমরা এটার মধ্যে কি পাচ্ছি? ইনপুট আউটপুট পাচ্ছি। ঠিক আছে? আরো অনেক আছে, গেট এস, পুট এস, গেট চার, পুট চার আছে। এমসিকিউ এ দেখবে, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করেছি। আমাদের ওয়ান শট এমসিকিউ যেটা আছে, সেটা তুমি এটার আরো ডিটেইলস পাবা এমসিকিউ এর জন্য। ওকে, তাহলে এই দুটো ফাংশন আমাদের খুবই জরুরি। প্রিন্টএফ ফাংশন কি করে? আউটপুট দেখায়, আর স্ক্যানিং ফাংশন আমাদেরকে ইনপুট গ্রহণ করে। এরকম আরেকটা হেডার ফাইল আছে যেটাকে আমরা বলি conio.h, console input output ডট হেডার ফাইল। এর মধ্যে ফাংশন আছে হচ্ছে
getch এটা মূলত প্রোগ্রাম শেষ করতে সহযোগিতা করে। এই যে বলছি যে বিভিন্ন টার্ম আমি কি করব আমার নিজের মতো করে ব্যাখ্যা করব যাতে তুমি বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো getch এর কাজ আছে, অনেক কাজ, আমি সেগুলোতে যাচ্ছি না। আপাতত মনে রাখো getch কি করে, getch প্রোগ্রাম শেষ করতে সহযোগিতা করে, প্রোগ্রাম শেষ করতে সহযোগিতা করবে getch। আরেকটা আছে সেটা হচ্ছে clear screen। ক্লিয়ার স্ক্রিন কি করে, মনিটরে লেখা পরিষ্কার করার জন্য ক্লিয়ার স্ক্রিন ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে conio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত। এছাড়াও graphics.h, math.h এরকম অসংখ্য হেডার ফাইল আছে। তো আমরা এখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আলোচনা করব। ওকে, চলো তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আউটপুট এবং ইনপুট ফাংশন, getch ফাংশন, ক্লিয়ার স্ক্রিন ফাংশন। দেখো এখন প্রোগ্রামে যদি কোথাও তুমি getch এটা ব্যবহার করতে চাও, প্রোগ্রামের কোনো জায়গাতে getch ব্যবহার করতে চাচ্ছ, তাহলে অবশ্যই প্রোগ্রামের শুরুতে conio.h এই হেডার ফাইলটাকে যুক্ত করতে হবে, ঠিক আছে? ভালো করে বুঝো এই জিনিসটা। তুমি প্রোগ্রামের মধ্যে scanf ফাংশনটা ব্যবহার করতে চাচ্ছ, যদি প্রোগ্রামের মধ্যে তুমি scanf ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই প্রোগ্রামের শুরুতে কি করতে হবে, stdio.h এই হেডার ফাইলটাকে যুক্ত করতে হবে। মানে তুমি ইতিহাসের বই পড়তে চাইতেছো কিন্তু ইতিহাসের আলমারির কাছে যাও নাই, তাহলে কি ইতিহাসের বই পড়তে পারবা? পারবা না। ইতিহাসের বই পড়তে চাইলে কি করতে হবে, ইতিহাসের আলমারিতে যাবা, যে আলমারিটা খুলে সেখান থেকে বই বের করে পড়বা, তাই না? একই ভাবে তুমি scanf ফাংশন ব্যবহার করতে চাচ্ছ, তবে scanf যে হেডার ফাইল আছে সেটা তুমি যুক্ত করে নাও না, তাহলে কি তুমি পারবা সেটা ব্যবহার করতে? পারবা না। তুমি চাইলে প্রোগ্রামে একাধিক হেডার ফাইল যুক্ত করতে পারো, সমস্যা নেই। তবে মনে রাখবা তুমি যেই ফাংশনগুলো ব্যবহার করতে চাচ্ছ সেই ফাংশনগুলো যে হেডার ফাইল আছে প্রোগ্রামের শুরুতে সেই হেডার ফাইলগুলো তোমাকে যুক্ত করে নিতে হবে। চলো আমরা এখন দেখব scanf ফাংশনটা কিভাবে কাজ করে। scanf কি করে, ইনপুট নেয়, ঠিক আছে? আচ্ছা আমরা এটা একটু পরে আলোচনা করি, আমরা ডেটা টাইপ আলোচনার পরে এটা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমাদের হেডার ফাইলের যে বিষয়টা ছিল আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেন চলো এরপরে হচ্ছে আমরা হেডার ফাইলের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেটা টাইপ। আমরা এখন ডেটা টাইপ করব। ডেটা টাইপ, ডেটা টাইপ মানে কি? ডেটা টাইপ মানে হচ্ছে ডেটার ধরন। প্রোগ্রামে যে ডেটাগুলো তুমি ব্যবহার করবা, প্রোগ্রামে মানে যে তথ্যগুলা, যে ডেটাগুলা বা যে নাম্বারগুলা ব্যবহার করবা, যে সংখ্যা ব্যবহার করবা, এই সংখ্যা কি ধরনের সেটা তোমাকে আগে থেকেই বলে দিতে হবে। প্রোগ্রামে খুবই জনপ্রিয় 4টা ডেটা টাইপ আছে আমাদের প্রোগ্রাম করার জন্য, সিকিউ করার জন্য। জাস্ট 2টা ডেটা টাইপ আমাদের জানলেই চলবে। একটা ডেটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে কি, ইন্টিজার। এই পূর্ণ সংখ্যার জন্য আমরা একটা ডেটা টাইপ ব্যবহার করি যেটাকে আমরা বলি int, int। ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ int, int আমরা ব্যবহার করি। কোথাও int লেখা আছে তার মানে বুঝবা এটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটার জন্য মেমোরিতে জায়গা লাগে হচ্ছে 2 বাইট। আর এই ইন্টিজার টাইপের ডেটা যদি তুমি মেমোরিতে রাখতে চাও তাহলে দেখো কোনো কিছু একটা নিয়ে এসছো, সেটা রাখার জন্য তো একটা পাত্র লাগবে, তাই না? তো ইন্টিজার টাইপের কোনো ডেটা যদি তুমি রাখতে চাও তাহলে তোমাকে যে পাত্রটা ব্যবহার করতে হবে সেই পাত্রটাকে আমরা বলি %d। এটার ভালো নাম ফরম্যাট স্পেসিফায়ার। আমি এটাকে সবসময় পাত্র বলবো, কেন? এই বোঝানোর সুবিধা, এই জন্য একটা মান রাখতেছো, মান রাখার জন্য একটা পাত্র লাগবে, ঠিক আছে? ইন্টিজারের জন্য পাত্রটা হচ্ছে %d। তুমি যে ধরনের ডেটা রাখতে চাও সেই নির্দিষ্ট ডেটার জন্য নির্দিষ্ট পাত্র আছে। এখন দেখো তোমার বাড়িতে ধরো গোয়াল আসে, এসে দুধ দিয়ে যায়। তোমার গোয়াল আসছে দুধ দেওয়ার জন্য, তুমি একটা ঝাঁকা নিয়ে গেছো, ঝাঁকা বুঝো তো নিচের দিকে ফুটে থাকে যেটা, ঝাঁকা নিয়ে গেছে দুধ নেওয়ার জন্য, তাহলে কি দুধ আসবে তোমার বাসা পর্যন্ত? আসবে না। তাহলে তোমার বুঝতে হবে যে কি ধরনের প্রোডাক্ট রাখার জন্য কি ধরনের পাত্র ব্যবহার করা হয়, তাই না? তেমনি ভাবে মনে রাখবা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা রাখার জন্য পাত্র হয় %d। আর আরেকটা ডেটা টাইপ আমাদের আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, এই ভগ্নাংশ ইংরেজি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এটাকে সংক্ষেপে আমরা লিখি প্লট। এই প্লট কোথাও লেখা আছে তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে ভগ্নাংশ, বা কোনো জায়গাতে ভগ্নাংশ নিয়ে কাজ করার জন্য তোমাকে তখন প্লট লিখতে হবে। এখান থেকে এটার জন্য লাগে হচ্ছে 4 বাইট। আর এটা যদি মেমোরিতে রাখতে চাও তাহলে পাত্র হচ্ছে %f। আরো ডেটা টাইপ আছে, আমরা সেগুলো আলোচনা করব না, আমরা এই দুটাই আলোচনা করব।
একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর একটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্লোট। ঠিক আছে, এখন দেখো আমি যে আলোচনাটা একটু আগে করতে চাইলাম সেই আলোচনাটা এবার করি, যে তুমি ইনপুট নিতে যাচ্ছ, ঠিক আছে। ইনপুট নেওয়ার জন্য তোমাকে কি ফাংশন ব্যবহার করতে হবে? অবশ্যই তুমি স্ক্যানএফ ব্যবহার করবে, তাই না? স্ক্যানএফ তুমি কয়টা মান ইনপুট নিবা? ধরে নাও দুইটা মান ইনপুট নিবা। কি কি? এ একটা, বি একটা। তুমি একটা কি করবা? এ এর মান ইনপুট নিবা, আর তুমি হচ্ছে বি এর মান ইনপুট নিবা। এই দুটো চলকের জন্য দুইটা মান তুমি ইনপুট নিবা। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে লিখতে হয় স্ক্যানএফ, এই ফাংশনটা। ব্র্যাকেট শুরু করলা, এবার ঊর্ধ্ব কমা দিবা। দেওয়ার পর তুমি কয়টা মান দিতে চাইতেছো? দুইটা, তাই না? তাহলে তুমি এখানে দুইটা পাত্র ব্যবহার করবা। ধরে নাও আমরা এ আর বি যে নিচ্ছি, এ আর বি হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের। এ বি কি ধরনের? এ বি হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। এইজন্য আমরা পাত্র নিব দুইটা পার্সেন্ট ডি। ওকে, 2% ডি কেন নিলাম? কারণ আমরা দুইটা মান ইনপুট নিতে যাচ্ছি, একটা এ আর একটা বি। এই এ আর বি যেহেতু ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এজন্য আমরা 2% ডি ব্যবহার করলাম। এটা যদি ভগ্নাংশ হইতো তাহলে আমাদের পাত্র দুইটা হয়ে যাইতো %f। ওকে, দেখো এবার তুমি যেটা করবা সেটা এবার লিখবা এন্ড এ কমা দিয়ে লিখবা এন্ড বি। এটার ভালো নাম হচ্ছে এম্পারস্যান্ড। ভালো নাম কি? এম্পারস্যান্ড। তাহলে এম্পারস্যান্ড এ এম্পারস্যান্ড বি, এটা লিখে আমরা কি বুঝাইলাম? এটা লিখে আমরা বুঝাইলাম যে একটা পার্সেন্ট দিতে এর মান বসবে, আরেকটা পার্সেন্ট দিতে বি এর মান বসবে। ওকে, ইন্টিজারের ক্ষেত্রে এখন ধরো আমরা ইনপুট নিব ফ্লোট এ বি। এবার আমাদের এ বি দেওয়া আছে, তবে এ বিটা হচ্ছে কি ধরনের? ফ্লোট বা ভগ্নাংশ ধরনের। এইবার আমাদের ইনপুটটা কেমন হবে? এবার আমরা ইনপুট নিব এইভাবে স্ক্যানএফ %f ampersand a ampersand b। আশা করি তুমি বুঝতে পারতেছো। এখন আমাকে ডিফারেন্স তুমি বলতে পারবা যে এখানে %d কেন হলো আর এখানে %f কেন হলো? দুইটাই তো ইনপুট নিছি ভাই, দুইটাই তো স্ক্যানএফ। এটার ক্ষেত্রে আমাদের এ আর বি ছিল কি টাইপের? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ছিল, এইজন্য আমরা %d ব্যবহার করছি। আর পরেরটাতে আমাদের ডেটা টাইপটা ছিল কি? ভগ্নাংশ টাইপের, এইজন্য আমরা %f ব্যবহার করছি। এটা বলে দেওয়া থাকবে, মানে এটা তোমাকে আগে ডিক্লেয়ার করে দিতে হবে যে ফ্লোট এ বি নাকি ইন্টিজার এ বি, কোনটা নিয়ে তুমি কাজ করবা। ওকে, আশা করি তুমি এটা বুঝছো। চলো আমরা তার সাথে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার কেউ পড়াবে না, এটা বইপত্রে কোথাও লেখা নেই, তবে আমার নিজের সৃষ্টি করা, এটা জানা থাকলে তোমার প্রোগ্রাম শিখতে সহজ সুবিধা হবে। সেটা হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ দ্বারা কি বোঝাচ্ছি? শেষ করার কৌশল। কি শেষ করবা? বলো তো কি শেষ করবা? মূলত প্রোগ্রাম শেষ করার কৌশল। ঠিক আছে, প্রোগ্রাম কি করে শেষ করতে হয় সেই কৌশলটাও আমি তোমার একটু শেখাই। দেখো আমরা তিনটা কৌশল শিখবো। এক নাম্বার হচ্ছে প্রোগ্রাম যদি ইন্ট মেইন দিয়ে শুরু হয়, ইন্ট মেইন দিয়ে শুরু হলে রিটার্ন 0 দিয়ে শেষ। এটা একটা কৌশল প্রোগ্রাম শেষ করার। ঠিক আছে, প্রোগ্রাম যদি দেখো ইন্ট মেইন দিয়ে শুরু হয়েছে তাহলে প্রোগ্রামটা শেষ করব রিটার্ন 0 দিয়ে। দেন যদি দুই নাম্বার কৌশল হচ্ছে প্রোগ্রাম যদি শুধু মেইন দিয়ে শুরু হয়, প্রোগ্রাম শুধু মেইন দিয়ে শুরু হলে গেট সিএস দিয়ে শেষ। এই যে গেট সিএস বলার সময় আমি বললাম যে এটা শেষ করার কৌশল, এই যে দেখো রিটার্ন টাইপ বা প্রোগ্রাম শেষ করার কৌশলে আমরা সেটা করতেছি যে প্রোগ্রাম যদি ইন্ট মেইন দিয়ে শুরু হয় তাহলে রিটার্ন 0 দিয়ে শেষ করব, আর প্রোগ্রাম যদি শুধু মেইন দিয়ে শুরু হয় তাহলে গেট সিএস দিয়ে শেষ করব। আরেকটা কৌশল আছে, এটা না জানলেও চলবে, তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভয়েড মেইন দিয়ে শুরু হলে, ভয়েড মেইন দিয়ে শুরু হলে শেষে
কিছু লেখা যাবে না। তোমার বইয়ে যত প্রোগ্রাম আছে বা ইন্টারমিডিয়েট লেভেলের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো মূলত এই তিন কৌশলেই শুরু এবং শেষ হয়, ঠিক আছে? প্রোগ্রাম ইন্ট মেইন দিয়ে শুরু করলে রিটার্ন 0 দিয়ে শেষ করবা। প্রোগ্রাম যদি শুধু মেইন লিখে তুমি শুরু করো তাহলে কি করবা? তাহলে তুমি শেষ করবা গেট সিএস দিয়ে। আর যদি তুমি প্রোগ্রাম ভয়েড মেইন দিয়ে শুরু করো তাহলে শেষে কিছুই লেখার দরকার নেই। এখন এই জিনিসগুলো যে আমি পড়াইতেছি, এটা যদি কোনো একটা ইঞ্জিনিয়ার আমার ইউটিউবের এই ভিডিওটা দেখে ভাই, তাহলে আমাদের নিয়ে হাসাহাসি করবে। বা যারা সি প্রোগ্রাম খুব ভালো পারে তারা দেখলে এটা নিয়ে হাসাহাসি করবে। ভাই যারা হাসতেছেন তাদেরকে বলে রেখে আমার কিছু করার নাই, এইভাবে আমার পড়াইতে হইতেছে। কারণ কি? কারণ হইতেছে যে যারা পড়তেছে এরা একদমই ফাঁকিবাজি করছে, এরা পুরো সিজনে কিছুই পড়ে নাই। এই জন্য এদেরকে আমি একদিনে, আপনি চিন্তা করতে পারেন, আমি একদিনে পুরো সি প্রোগ্রাম একটা ক্লাসে শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? তো এটা মাথায় রেখে হাসাহাসি করবে, ঠিক আছে? তোমরা যারা পড়তেছো অলরেডি, যারা সি প্রোগ্রাম পড়ছো তারা হয়তো হাসাহাসি করতেছো, যারা ভালো পারো যে ভাই কি পড়াইতেছে, একটু পরে বুঝতে পারবে যে কেন এইভাবে আমি আলোচনা করলাম, এত সহজ ভাষায় আলোচনা করলাম। এগুলার কিন্তু অনেক ডিটেইলস ব্যাখ্যা আছে, ঠিক আছে? কিন্তু ব্যাখ্যা জেনেও তোমার তা, না জেনেও তা। এইচএসসিতে এ প্লাস পাইতে হবে, এটা হচ্ছে আমার কথা। 5 অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে, 2টা সৃজনশীলের 2টাই তোমাকে অ্যানসার করতে পারতে হবে। এবং আমি তোমাকে আজকের ক্লাসে এমন করে তৈরি করে দিব যে 2টা কোশ্চেন থাকবে, তুমি সবার প্রথমে যে আগে 5 অধ্যায় প্রোগ্রামিং এর যে 2টা কোশ্চেন আছে সেই 2টাই সলভ করবা। এর আগে তো তুমি 1 নাম্বার কোশ্চেন মানে প্রথম অধ্যায় থেকে যেটা প্রশ্ন হচ্ছে সেটার উত্তর করতে খুঁজতা। বিশ্বাস করো, শেষ পর্যন্ত থাকো, আজকের ক্লাস শেষে তুমি আগে 5 নাম্বার চ্যাপ্টারের অ্যানসার করবা। 5 নাম্বার চ্যাপ্টারের অ্যানসার করলে তোমার জন্য সহজ। কেন সহজ? কারণ এখান থেকে নাম্বার ভালো পাওয়া যায়। তাহলে এক নজরে তুমি এটা দেখে নাও বা তুমি একটু লিখে রাখো যাতে তোমার পরবর্তীতে সুবিধা হয়, ঠিক আছে? চলো, এইবার কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে কি করা শেষ, বেসিক আলোচনা শেষ। এবার আমরা সি প্রোগ্রাম সরাসরি শুরু করব। আরে ভাই এইটুকু আলোচনা দিয়ে সি শুরু করে দেবেন? ভাই বিশ্বাস রাখো আমার উপরে, এইটুকু আলোচনা দিয়ে আমি সি প্রোগ্রাম তোমাদের শিখিয়ে দিতে পারবো। দেখো আমরা মেইনলি কি করব, এখানে আমার নাম আউটপুটে দেখাবো। এমন একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি যে প্রোগ্রামটাতে আমার নাম দেখাবে। ওকে, চলো আমার নামটা একটু দেখি। তাহলে কোনো কিছু দেখা, একটু প্রথম জিনিসটা বোঝা, আমার নাম দেখাতে যাচ্ছি। দেখানো মানে কি? আউটপুট দেখানো, তাই না? আউটপুট যদি দেখাতে চাও তাহলে তোমার কি ফাংশন দরকার? আউটপুট দেখানোর জন্য তোমার ওই মনে আছে না প্রিন্টএফ ফাংশন দরকার। প্রিন্টএফ ফাংশন কার মধ্যে আছে? প্রিন্টএফ ফাংশন আছে stdio.h এই হেডার ফাইলের মধ্যে। তাহলে আমাকে প্রথমে stdio.h একে ডাক দিতে হবে। তাকে আমরা এইভাবে প্রোগ্রাম লিখি, এইভাবে আমরা প্রোগ্রাম লিখি। চলো, বিসমিল্লাহ হ্যাশ ইনক্লুড stdio.h। এই যে বললাম যে তুমি প্রিন্টেড স্ক্যানে এই ফাংশনগুলো যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? তোমাকে সর্বপ্রথম এই stdio.h নামের যে হেডার ফাইলটা আছে সেটাকে প্রোগ্রামে সংযুক্ত করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম? হ্যাশ ইনক্লুড stdio.h এটা দিয়ে আমরা প্রোগ্রামটা যুক্ত করে দিলাম, কারণ আমরা যেহেতু আউটপুট ফাংশন ব্যবহার করব, তাই না? ওকে, চলো এইবার আমাদের কাজে লাগবে রিটার্ন টাইম। কি দিয়ে শুরু করলে কি দিয়ে শেষ করতে হয় এটা? সাপোজ আমরা এই প্রোগ্রামটা ইন্ট মেইন দিয়ে শুরু করতে যাচ্ছি। ইন্ট মেইন, সব তোমার এখানে স্বাধীনতা আছে, এখানে স্বাধীনতা আছে। তুমি চাইলে যে কোনো কিছু দিয়ে প্রোগ্রাম শুরু করতে পারো। ইন্ট মেইন দিয়ে শুরু করতে পারো, শুধু মেইন দিয়ে শুরু করতে পারো, হোয়াইট মেইন দিয়েও শুরু করতে পারো। এখানে পূর্ণ স্বাধীনতা তোমার আছে যে তুমি কোনটা ব্যবহার করবা। আমি ইন্ট মেইন দিয়ে শুরু করলাম, ঠিক আছে? এটাকে বলা হয় মেইন ফাংশন ডিক্লারেশন। মেইন ফাংশন ডিক্লেয়ার করা। তোমাকে যদি বলে প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেইন ফাংশন ডিক্লেয়ার করা, ঠিক আছে? এটাই হচ্ছে প্রোগ্রামের ড্রাইভার যে প্রোগ্রামটাকে পরিচালনা করবে। ওকে, এইবার তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে প্রোগ্রামের বডি শুরু হলো। এইবার প্রোগ্রামের যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব। আমরা কি কাজ করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি কি যে আমার নাম আউটপুটে দেখাবো, তাই না? চলো, আউটপুটে কোনো কিছু দেখানোর জন্য আমাদেরকে লিখতে হবে প্রিন্টএফ। আমরা লিখলাম প্রিন্টএফ। কি দেখাতে চাচ্ছি? দেখাতে চাচ্ছি আমার নাম। তাহলে আমার নাম এখানে লিখে দেব, আমার নাম লিখে দিলাম। দেওয়ার পর অবশ্যই লাইন শেষে সেমিকোলন দিবা। সেমিকোলন দেওয়া মানে এটাকে বলা হয় স্টেটমেন্ট। প্রোগ্রামের বডির মধ্যে যে লাইনগুলোকে তুমি দেখবা সেমিকোলন দেওয়া আছে সেগুলোকে বলা হবে সি প্রোগ্রামের স্টেটমেন্ট। জেনে রাখলা আর কি। ওকে, এখন
আর কোনো কাজ করতে চাইছি এই প্রোগ্রামে, আর কোনো কিছু করতে চাই নাই, আমরা শুধু চাইছি কি যে আমার নাম দেখাবো, আমার নাম দেখানো হয়ে গেছে। এবার প্রোগ্রাম শেষ করব। ইন্ট মেইন দিয়ে প্রোগ্রাম শুরু হলে কি দিয়ে শেষ করতে হয়? রিটার্ন 0 দিয়ে। রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের একটা প্রোগ্রাম লেখা শেষ। সিরিয়াস, এটাই সি প্রোগ্রাম, এবং সি প্রোগ্রাম এরকমই, এত সহজ একটা জিনিস। ঠিক আছে, এখন তুমি দেখো প্রোগ্রামের প্রত্যেকটা পার্ট তুমি বুঝতে পারছো কিনা। এটা কেন লিখলাম? কারণ প্রিন্টএফ ব্যবহার করতে চাইলে stdio.h এটা সংযুক্ত করতে হয়। এটা কেন লিখলাম? আমরা জানি প্রোগ্রাম শুরু শেষের কৌশলে আমরা পড়ছি ইন্ট মেইন দিয়ে শুরু করলে রিটার্ন 0 দিয়ে শেষ করতে হয়। তাহলে এই দুটো লাইনের মানে বুঝলাম। এই লাইনটা তুমি কেন লিখলাম? কারণ আমরা জানি আউটপুট দেখাতে আমরা চাইতেছি, আউটপুট দেখানোর জন্য আমাদেরকে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে হয়। এই যে প্রোগ্রামের প্রত্যেকটা লাইন তুমি বুঝে গেছো অলরেডি। এই তো সি প্রোগ্রাম, আর কিছু না। চলো এবার আমরা আরেকটা প্রোগ্রাম দেখি। এবার আমরা যেটা দেখব যে ধরে নাও আমরা এরকম একটা প্রোগ্রাম করব যে আমাদের কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, a ও b এর গড় নির্ণয় করব। কি করব? a ও b এর গড় নির্ণয় করব। আমাদের কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, a একটা b একটা, এটার গড় নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তাহলে কিচ্ছু টেনশন নেই, আমরা শুরু করি প্রোগ্রাম আগের মতই। হ্যাশ include stdio.h। ঠিক আছে, int main দিয়ে শুরু করলাম, integer main। এবার কি করা যায় দেখো। এবার এর আগের বার শুধু আমাদেরকে বলতেছিল যে তোমার নাম আউটপুটে দেখো, দেখাইছি। এবার কি আমাদের কি ab দেওয়া আছে, বলতেছে যে এর কি করতে হবে, বলো এর কি করতে হবে? এর ক্যালকুলেশন করতে হবে। এখন a আর b দিয়ে তুমি গড় বের করবা, তুমি কি ab এর মান জানো? জানো না তো, তাই না? ab এর মান তোমার জানা নেই। তাহলে তোমাকে এখানে প্রথম কাজ হচ্ছে তোমাকে বলে দিতে হবে, এটা হচ্ছে ডিক্লারেশন সেকশন, যেখানে সবকিছু বলে দিতে হয়। ফিজিক্সে ক্যালকুলেশন করার সময় তুমি সাইডে লিখো না এখানে দেওয়া আছে আদি বেগ এত, শেষ বেগ এত, এরকম করো না? এরকম করো তো, তাই না? তো এইভাবে ওর সাথে সাথে একক লিখে দাও, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, এত সেকেন্ড, এরকম বলে দাও। এখানে প্রোগ্রামেও তোমাকে সেম জিনিসটা করতে হবে। প্রথমে বলে দাও যে এই যে মানগুলা তুমি নিবা, a আর b যে ক্যালকুলেশন করবা, a আর b এর মানগুলা কি ধরনের মান? আমরা বলে দিলাম a আর b এর মান হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখলাম ইন্টিজার a b। আমাদেরকে কি বের করতে বলতেছে? গড়। আমরা ধরে নিলাম avg, এভারেজটা আমরা বের করব। এভারেজ বা গড় মানটা আমরা বের করব। ওকে, তাহলে ab আমাদের দেওয়া ছিল আর এভারেজটা আমরা বের করব। ওকে, আমরা ধরে নিলাম আমাদের সবগুলো হচ্ছে ইন্টিজার হবে। এখন a আর b এর মান কি তুমি জানো? ab এর মান না জানলে তুমি এভারেজ বের করতে পারবা না। তাহলে ab এর মান যেহেতু আমরা জানি না, তাই আমরা কি করব? আমরা a আর b এর মান ইনপুট নিব। ইনপুট নেওয়াটা আমি তোমাদের আগেই শিখাই দিয়েছি। কি লিখবা? scanf %d %d %a %b। ওকে, এখন %d কেন নিলাম, কেন নিলাম, এটা তুমি জেনে গেছো। তাহলে দেখো এটা কিন্তু তোমার ইনপুট নেওয়া শেষ। ঠিক আছে, ইনপুট নেওয়া হয়ে গেছে তোমার। এখন তুমি a আর b এর মান জানো। এবার তুমি কি করবা? এবার তোমার কাজ হচ্ছে গড়টা নির্ণয় করা। কিভাবে করবা? আমরা জানি এভারেজ মান বের করতে হয় কিভাবে? যে সংখ্যা দুটো দেওয়া আছে সেই সংখ্যা দুটোকে যোগ করে যতটা সংখ্যা দেওয়া আছে তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা a আর b আমাদেরকে দেওয়া ছিল, আমরা a b কে যোগ করলাম, করে 2 দিয়ে ভাগ দিলাম। ওকে, এবার দেখো আমাদের হয়ে গেছে, কাজ শেষ। আমরা তো গড় নির্ণয় করে ফেলছি। এখন আউটপুটে গড় রেজাল্টটা দেখাবো। আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ দিয়ে ধর আমরা বললাম যে আমাদের রেজাল্ট হচ্ছে রেজাল্ট ইকুয়াল %d, এখানে আমরা লিখে দিলাম এভারেজ। ওকে, কেন এখানে ভাই আরেকটা % দিলেন কেন? এই % কিন্তু প্রোগ্রামে দেখাবে না,
এই পার্সেন্ট ডি এর জায়গাতে কি চলে আসবে, এই এভারেজ বা গড়ের যে মানটা বের হবে সেই মানটা পার্সেন্ট ডি এর পরিবর্তে দেখাবে। তাহলে দুইটা মান নিছো 5 আর 7 নিছো, নিয়ে একটা ক্যালকুলেশন করছো, করার পর নতুন আরেকটা মান তৈরি হবে। তো নতুন আরেকটা মান রাখার জন্য আমরা নতুন আরেকটা পাত্র ব্যবহার করলাম, যেটাকে আমরা আবার পার্সেন্ট ডি নামে রাখলাম। কেন? কারণ আমাদের ক্যালকুলেশন হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা দিয়ে। এই পার্সেন্ট ডিতে বা এই এখানে কিসের মান বসবে, এখানে মূলত এভারেজের মানটা বসবে। এভারেজের যে মানটা তুমি বের করবা এখান থেকে ক্যালকুলেশন করে সেই মানটা এখানে বসে যাবে। আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। তাহলে এবার আমরা লিখলাম রিটার্ন 0 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে একটা আমাদের মোটামুটি বড়সড় একটা প্রোগ্রাম হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা তো সিম্পল। হ্যাশ ইনপুট std i.h এটা কেন লিখছি বুঝছো, ইন্টিজার মেইন কেন লিখছি এটা তুমি বুঝছো, ঠিক আছে? দেন ইন্টিজার a b এভারেজ এটা ডিক্লারেশন সেকশন বলে দিলাম কি দেওয়া আছে কি বের করতে হবে এবং সেটার ডেটা টাইপ কি সেটা বলে দিলাম। এরপরে কি করলাম, এখান থেকে ইনপুট নিলাম, এই লাইনটা উঠাই দিয়ে খ নাম্বারে বলবে ব্যাখ্যা করো। এই লাইনটা উঠাই দিয়ে খ নাম্বার প্রশ্ন করবে এই লাইনটা বা স্টেটমেন্টটা ব্যাখ্যা করো। এন্ড ব্যাখ্যা করবা তুমি কিভাবে বলবা, স্ক্যানএফ এটা একটা ফাংশন, স্ক্যানএফ এটা একটা ফাংশন, এটা কি কাজ করে, ইনপুট গ্রহণের ফাংশন। পার্সেন্ট ডি দেখে আমরা বুঝতে পারতেছি কেন পার্সেন্ট ডি দেওয়া আছে, কারণ আমরা যে মানগুলো নিতেছি সেই মানগুলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ধরনের আমরা মান ইনপুট নিব, এইজন্য এখানে দেওয়া আছে পার্সেন্ট ডি। কয়টা মান নিতেছি, যেহেতু দুইটা পার্সেন্ট ডি দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা কি করব, দুইটা মান ইনপুট নিব। এখন কি কি মান ইনপুট নিব, একটা মান ইনপুট নিব a এর জন্য, একটা মান ইনপুট নিব b এর জন্য। তাহলে লাইনের ব্যাখ্যা হয়ে গেল। শুরু থেকে শুরু করবে, স্ক্যানএফ একটি ফাংশন, এটি ইনপুট গ্রহণ করে। দেন পার্সেন্ট ডি কেন আছে, এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার, এর কাজ হচ্ছে পাত্রর মতো কাজ করা, যে মান ইনপুট নিব সেই মানগুলোকে কি করা, গ্রহণ করা, ধারণ করা, ঠিক আছে? দুইটা পার্সেন্ট ডি কারণ দুইটা মান ইনপুট নিতেছি, এবং পার্সেন্ট ডি কেন, কারণ এই মানগুলো পূর্ণ সংখ্যা ধরনের। এই জায়গাগুলোতে কিসের মান বসবে, এর মান এবং বি এর মান বসবে। ওকে, তারপরের লাইনে আমরা কি করলাম, তারপরের লাইনে আমাদের যে ক্যালকুলেশন যেটা করতে বলতেছিল সেই গড়টা নির্ণয় করলাম, করার পরে আউটপুটে আমরা গড়ের মানটা দেখালাম, দেখাই শেষ করে দিলাম প্রোগ্রাম। ওকে, এই তো হয়ে গেল। এখন তোমাকে যদি বলে a b c তিনটি সংখ্যার জন্য গড় নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, স্ক্যানএফ এবার তিনটা পার্সেন্ট ডি আসবে, তিনটা পার্সেন্ট ডি, তাই না? এম্পারসেন্ট a এম্পারসেন্ট b এম্পারসেন্ট c দিয়ে দিলাম, দেওয়ার পর এভারেজ ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3। ওকে, এই তো হয়ে গেল, আর কিছু না, স্টেটেড, তাই না? এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। প্রোগ্রাম খুবই সহজ জিনিস। এবার প্রোগ্রামের সাথে আমরা এখানে আরেকটা প্রোগ্রাম করি, চলো। আমাদেরকে এরকম একটা ক্যালকুলেশন তোমরা পড়েছো হয়তো, এই ক্যালকুলেশনটা অনেক অনেক দামি একটা ক্যালকুলেশন, ছোটবেলা থেকে পড়তেছো, এরকম থাকে না, c/5 is equal 8 - 32 divided by 9। এখান থেকে আমরা c ইকুয়াল লিখতে পারি কি, 8 - 32 into 5/9, এই ক্যালকুলেশনটা আমরা লিখতে পারি, তাই না? এখন বলতেছে যে এই যে ফারেনহাইট সেলসিয়াসের রূপান্তর, এই প্রোগ্রামটা কিসের, ফারেনহাইট সেলসিয়াসের রূপান্তর, ঠিক আছে? দেওয়া আছে একটা, আমাকে বলতেছে একটা মান, তোমাকে একটা টেম্পারেচার ফারেনহাইটে দেওয়া আছে, তুমি সেটাকে সেলসিয়াসে রূপান্তর করে দেখাও। তাহলে সূত্র হচ্ছে এটা, আমরা এটার জন্য প্রোগ্রাম করব। চলো, এটার জন্য প্রোগ্রাম কিভাবে করা যায়, আমরা আগের মতোই হ্যাশ ইনক্লুড std io.h এটা লিখলাম। এইটা লেখার পরে কি করবা, int main, ভাই সব যে int main দিয়ে শুরু করতেছে, অন্যগুলোও করেন, করব, সমস্যা নাই, তুমি চাইলে অন্যগুলো লিখতে পারো, অসুবিধা নাই। এবার আমাদের কি দেওয়া আছে বলো, আমরা এবার ফ্লোট ধরলাম, এর আগে তো ইন্টিজার ধরছিলাম, এবার আমরা ফ্লোট ধরলাম, ঠিক আছে? ফ্লোট কি দেওয়া আছে, f এর মান আমাকে দিয়ে দেওয়া আছে, বলতেছে f এর মান তোমাকে দেওয়া হয়েছে, তুমি কিসের মান বের করবা, c এর মান বের করবা। তাহলে f আর c, ঠিক আছে? f এর মান আমাকে দেওয়া আছে, আমি c এর মান বের করব।
আমাদের প্রোগ্রামে বলতেছে তোমাকে f এর মান দেওয়া হয়েছে এখান থেকে, কিন্তু অরিজিনালি কি আমি f এর মান জানি না। যেহেতু আমি f এর মান জানি না, এজন্য আমি কি করব, f এর মানটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য scanf %f, এইবার %f লিখলাম কেন, কে বলতে পারবা? বলো, নিজে নিজেই বলো, তুমি বললে তো আমি শুনতে পাচ্ছি না, তাই না? তো নিজে নিজেই বলো যে কেন আমি এখানে %f নিলাম, কেন f নিছি? কারণ এবার আমার ডেটা একটা হচ্ছে প্লট বা ভগ্নাংশ। ভগ্নাংশ হলে সেটার জন্য কি লাগে, মাত্র %f লাগে, ঠিক আছে? এখন দেখো এখানে একটা %f কেন ভাইয়া? কারণ এখানে একটা মান f c নিলেন না, যে আর c এর মান তো আমরা বের করব। c এর মান কি করব, ক্যালকুলেশন করে বের করব। তাহলে আমরা যেহেতু f এর মান ইনপুট নিয়ে ফেলছি, তাহলে আমরা এখন লিখতে পারি, এই সূত্রটা লিখে দিব, c = f - 32 into 5 divided by 9। ওকে, হইল। এবার আমরা আউটপুটে c এর মানটা দেখাবো। printf, ধরো বললাম রেজাল্ট ইকুয়াল %f, এই %f এর কিসের মান বসবে, c এর মান বসবে। ওকে, দেন রিটার্ন 0। শোনো, আমার কাছে প্রোগ্রাম শেখার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আমার প্রোগ্রাম আর তোমার বইপত্রের প্রোগ্রাম মিলবে না। বইপত্রে দেখবা এরপরে এই লাইনের পরে এখানে লিখছে printf enter the value of a বা enter the temperature of a। লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই। আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখতেছি প্রোগ্রাম। ওকে, তাহলে দেখো আগের প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি? আগের প্রোগ্রামে এডি ছিল, ক্যালকুলেশন আলাদা ছিল, তাই সেটা সেভাবে করছি। এই প্রোগ্রামে আমরা ওটাতে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ধরছিলাম, এটাতে ভগ্নাংশ ধরতেছি, ধরে লিখতেছি, সেম কাজ, কোনো ডিফারেন্স নাই। এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস এর সাথে সাথে শিখব, সেটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম কি? অ্যালগরিদম মানে হচ্ছে প্রোগ্রামের ব্যাখ্যা। এই প্রোগ্রামটা তুমি কিভাবে করলা সেই জিনিসটা তুমি ব্যাখ্যা করবে, এটাই অ্যালগরিদম, ঠিক আছে? তবে ব্যাখ্যাটা হতে হবে ধাপে ধাপে ব্যাখ্যা করতে হবে। চলো আমরা অ্যালগরিদম লিখি। ধাপ 1, ধাপ 1 শুরু করি। ধাপ 1 কি করছি? ধাপ 1 আমরা প্রোগ্রামটা শুরু করছি। ধাপ 2, ইনপুট f গ্রহণ করি। ধাপ 2 আমরা ইনপুট দিছি। কি ইনপুট? এখানে আমরা কি ইনপুট দিছিলাম দেখো, f এর মান ইনপুট দিছিলাম, তাই না? এজন্য আমরা লিখে দিলাম ইনপুট f গ্রহণ করি। ধাপ 3 কি করছি বলো? ধাপ 3 কি করছো? ধাপ 3 তুমি ক্যালকুলেশন করছো, এই যে এটা হচ্ছে ধাপ 3। ধাপ 3 তুমি এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। ধাপ 3 তুমি ক্যালকুলেশন করছো, এটাই লিখে দাও, যা ক্যালকুলেশন করছো তাই লিখে দাও। c = f - 32 into 5 divided by 9, এটাই তুমি লিখে দাও। ধাপ 3 লিখে দিলা। দেওয়ার পরে 4 নাম্বার ধাপে কি করছি আমরা? 4 নাম্বার ধাপে আমরা আউটপুট দেখাইতেছি। দেখো এই যে এখানে কি করতেছি, প্রিন্টেড মানে কি আউটপুট দেখাইতেছি। আমরা দেখাবো আউটপুট কি? আউটপুট c দেখাই বা প্রদর্শন করি। একটু ভালো ভাষা ব্যবহার করলাম, ঠিক আছে? আউটপুট c প্রদর্শন করি। এরপর কি করছো? এরপরে তুমি রিটার্ন 0 লিখছো। রিটার্ন 0 লেখা মানে কি প্রোগ্রাম শেষ, তাই না? তাহলে আমরা এরপর লিখব শেষ করি। এই তো হয়ে গেল। এটাই হচ্ছে অ্যালগরিদম বা প্রোগ্রামের ব্যাখ্যা। খুবই সিম্পল, তুমি প্রোগ্রামের মধ্যে যা করতেছো সেটাই লিখবা। এর আগে যে প্রোগ্রামটা আমরা করছিলাম সেটার জন্য কি লেখা যেত? তাহলে আগের প্রোগ্রাম যেটা আমরা গড় নির্ণয় করলাম, সেটার জন্য যদি আমাদেরকে অ্যালগরিদম লিখতে বলে, তাহলে আমরা লিখবো ধাপ 1 শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে a b এর মান গ্রহণ করি। ধাপ 3 a + b divided by 3 এভারেজ ইকুয়াল a + b divided by 3। আউটপুট কি? আউটপুট এভারেজ প্রদর্শন করি, শেষ করি। সিম্পল। ওকে, খুবই সহজ জিনিস কিন্তু এটা। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। এটাকে বলা হয় প্রবাহ চিত্র।
প্রবাহ চিত্রের জন্য বেসিক কিছু চিহ্ন আছে, সেই চিহ্নগুলা দেখো আমরা আস্তে আস্তে দেখব। অ্যালগরিদম লেখা মানে ফ্লোচার্ট অটোমেটিক তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লিখতে পারা মানে ফ্লোচার্ট তুমি অটোমেটিক পেয়ে যাবে। শুধু জাস্ট ফ্লোচার্টের বেসিক যে সিম্বলগুলো আছে সিম্বলগুলো একটু জাস্ট তোমার জানতে হবে। চলো প্রথমে কি করছি শুরু করি। তাহলে এই যে এরকম চিহ্ন, এটা হচ্ছে স্টার্ট, শুরু করলাম। এই যে এই ডিম্বাকার চিহ্নই ব্যবহার করতে হবে শুরু করার জন্য। দেন 2 নাম্বার ধাপ অ্যারো চিহ্ন দিবা, এটা প্রবাহের দিক বোঝায়। ইনপুট, ইনপুট গ্রহণের চিহ্নটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে ইনপুট গ্রহণের চিহ্ন। এর মধ্যে লিখব ইনপুট। ইনপুট কি করছি এখানে, ইনপুট কি নিছি বলতো, ইনপুট এফ, তাহলে এখানে লিখে দিলাম ইনপুট এফ। এরপর আমরা ক্যালকুলেশন করতেছি। এই ক্যালকুলেশনটার জন্য এই যে এরকম চিহ্ন, যে c is equal f minus 32 into 5 by 9, ঠিক আছে? এটা প্রক্রিয়াকরণ মানে এই যে এই অংশটা এইটা। দেন কি করছি, দেন আমরা আউটপুট প্রদর্শন করতেছি। ইনপুট আর আউটপুটের জন্য একই রকম চিহ্ন, এখানে লিখবা আউটপুটের জন্য আমরা লিখি প্রিন্ট। কি প্রিন্ট করতেছি, সি আউটপুটে দেখাচ্ছি, প্রিন্ট সি। দেন কি করছি, দেন আমরা শেষ করছি। শেষ করার জন্য বৃত্তাকার চিহ্ন, শুরু এবং শেষ একই চিহ্ন, তাহলে ইন্ট। এই হয়ে গেল প্রোগ্রামের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। খুবই সিম্পল জিনিস, জাস্ট তোমার চিহ্নগুলো মনে রাখবা। শুরুর চিহ্ন শেষের চিহ্ন দেখতে একই রকম, ইনপুটের চিহ্ন আউটপুটের চিহ্ন দেখতে একই রকম, প্রক্রিয়াকরণের চিহ্ন একরকম আলাদা। ওকে, বাস শেষ। এখন যেই প্রোগ্রামে তুমি পড়ো না কেন, সেই প্রোগ্রাম পড়ার সাথে সাথে তোমাকে ফ্লোচার্ট এবং অ্যালগরিদমও পড়ে রাখতে হবে। প্রবাহ চিত্রের ইংরেজি হচ্ছে ফ্লোচার্ট। প্রত্যেকটা প্রোগ্রাম পড়ার সাথে সাথে তোমাকে কি করতে হবে, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম পড়ে রাখতে হবে। কেন? কারণ গ নাম্বারে ফ্লোচার্ট বা অ্যালগরিদম লিখতে বলবে আর ঘ নাম্বারে প্রোগ্রাম লিখতে বলবে, অথবা ঘ নাম্বারে ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে বলবে, গ নাম্বারে প্রোগ্রাম লিখতে বলবে। যেটারই প্রোগ্রাম লিখতে বলুক সেটারই ফ্লোচার্ট অ্যালগরিদম তোমাকে লিখতে দিবে। গয়ে যেটা দিবে ঘয়ে আলাদা একটা দিবে, বুঝছো? তাহলে যেই প্রোগ্রামে তুমি পড়বা সেই প্রোগ্রামের সাথে সাথে সেটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তুমি পড়ে ফেলবা। বুঝতে পারছো? এখন দেখো আমরা যে প্রবলেমটা সলভ করলাম, আমরা এখান থেকে বললাম হচ্ছে যে আমাদেরকে f এর মান দেওয়া আছে, c এর মান বের করতে বলতেছে। তোমাকে পরীক্ষাতে এমন প্রশ্নও দিতে পারে যে তোমাকে বললো যে c এর মান দেওয়া আছে, f এর মান বের করো। এখান থেকে c এর মান তোমার দেওয়া আছে, তোমাকে বলতেছে এখান থেকে f এর মান নির্ণয় করো, তাহলে তুমি সেই প্রোগ্রামটাও করবা। অথবা কেলভিন, সেলসিয়াসে একটা টেম্পারেচার দেওয়া আছে, তোমাকে বললো কেলভিনে রূপান্তর করতে, তাহলে আমি একটা প্রোগ্রাম করে দিলাম। এইরকম আরো যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কিন্তু তুমি নিজে নিজে করে নিবা। এবং এই প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, পরীক্ষাতে আসার মতো প্রোগ্রাম। রাজশাহী বোর্ডে এই বছর মানে 24-এ কিন্তু এই প্রোগ্রামটা এসেছিল, এরকম প্রোগ্রাম এসেছিল। ওকে, তাহলে সামনের বছরও এই টাইপের প্রোগ্রাম কোনো না কোনো বোর্ডে আসতে পারে। সো তুমি কি করবা, এই প্রোগ্রামটা ভালো করে দেখে রাখবা। মানে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেলের মধ্যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো তুমি একটু ভালো করে দেখে নিবা। দেন চলো এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা নতুন স্টাইলের প্রোগ্রাম করি, ঠিক আছে? নতুন ধাঁচের প্রোগ্রাম। কেমন প্রোগ্রাম? আমি একটা করে দিব, দেখো তুমি অটোমেটিক পরেরগুলো পারবা। আমাদের এবার ধরো প্রবলেমে বলতেছে যে মা বলো নাকি বউ বলো, এটা আমাদের প্রবলেম। তাহলে কি বলছে, বলছে যে মা বলো নাকি বউ বলো। তুমি বলো দেখি মা বলো নাকি বউ বলো। তুমি বলবো অবশ্যই মা বলো। আমাদের যদি এই কথা বলে তাহলে আমি জিজ্ঞেস করবো যে আসলে কার উপর ভিত্তি করে বড় ছোট করতে বলতেছে। যদি উচ্চতায় বলে যে কার হাইট বেশি তাহলে বউ বড় হতে পারে, ঠিক আছে? যদি ওজনে বলে সেক্ষেত্রে বউ বড় হতে পারে। যদি সম্মানে বলে তাহলে মা বড় হবে, ভালোবাসায় বলে মা বড় হবে, তাই না? আসলে কার উপর ভিত্তি করে ছোট বড় নির্ণয় করবে তার উপর ডিপেন্ড করবে যে আসলে কে বড়। সবসময় মা বড় হয় না, মাঝে মাঝে বউ বড় হয়, তাই না? তো এইরকম তোমাকে প্রবলেম দিছে, বলছে মা বড় না বউ বড়। ওকে, এই প্রবলেমটাই আমরা সলভ করবো। চলো তাহলে হ্যাশ include stdio.h, then integer main। ওকে, এইবার ধরো ইন্টিজার কি কি দেওয়া আছে, মা
আর বউ, এটাই তো দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এর মধ্যে কে বড়। এখন মা আর বউয়ের মান কি তুমি জানো? মা বউয়ের মান কি? মা বউয়ের মান বলতে কার উপর ভিত্তি করে বের করতে বলতেছে সেইটা বলতেছি, ঠিক আছে? যে মা আর বউয়ের মান তো তুমি জানো না, তাই না? তাই মা আর বউ আমি লিখে নিলাম। এবার আমি কি করব, ইনপুট নিব, scanf %d ampersand মা ampersand বউ, ঠিক আছে? আচ্ছা দেখো, এর আগের বার আমাদেরকে বলতেছিল গড় নির্ণয় করো, আমরা করে ফেলছি। ফার্নাইট সিরিজে রূপান্তর করতে বলতেছিল, আমরা ক্যালকুলেশন করে ফেলছি। তো এবার আমাকে বলতেছে যে মা বড় নাকি বউ বড়, এবার কি ক্যালকুলেশন করে বের করবা? এবার কিন্তু আর কোনো ক্যালকুলেশন নেই, এবার কি হবে, এবার শর্তের উপর ভিত্তি করে আমাকে তৈরি করতে হবে। কি শর্তের উপর ভিত্তি করে? আমরা এবার লিখব ইফ মানে যদি মা ইজ গ্রেটার দেন বউ হয়, এই শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা প্রিন্টএফ এর মধ্যে লিখব প্রিন্টএফ মা বড়, তাই না? এই শর্তটা সত্য হলে কি হবে, মা বড় হবে না? তাই তো, মা বড় হবে। বলছি যদি মা ইজ গ্রেটার দেন বউ হয় তাহলে মা বড়। এরপরে লিখবো এলস, নতুবা মানে যদি এটা না হয় তাহলে প্রিন্টএফ আমরা লিখবো তবে বউ বড়। এবার কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন করতে বলে না, আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ। রিটার্ন 0, এই সেকেন্ড ব্রেকেট শেষ, প্রোগ্রামই আমাদের শেষ। ওকে, আমাদেরকে যেটা বলতেছিল মা বড় নাকি বউ বড়, তাহলে আমরা শর্ত কি লিখলাম, ইফ যদি মা ইজ গ্রেটার দেন বউ হয় তাহলে মা বড়, এলস মানে নতুবা যদি কি হয়, এলস মানে হচ্ছে নতুবা মানে কি, যদি এটা ঠিক না হয়, অর্থাৎ মা ইজ গ্রেটার দেন বউ না হয় তাহলে কি হবে, তাহলে বউ বড় হবে। যদি মা ইজ গ্রেটার দেন বউ এই শর্ত ঠিক হয় তাহলে মা বড়, এলস মানে শর্তটা মিথ্যা হলে, এই শর্তটা মিথ্যা হলে বউ বড় হবে। তে প্রোগ্রাম শেষ। খুব সিম্পল না? খুবই সিম্পল, বুঝছো? খুবই সহজ। আচ্ছা, এটার জন্য যদি আমরা ধরো এখন আমাদেরকে বলতেছে যে এ ও বি এর মধ্যে বড় সংখ্যা, বলতেছে এ ও বি এর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে, এ ও বি এর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে। এই প্রোগ্রাম সেম। চলো আমরা প্রোগ্রাম করি। তাহলে হ্যাশ ইনক্লুড std io.h integer name integer a b scanf %d ampersand a ampersand b, তারপরে কি লিখবো, ইফ যদি a is greater than b হয় তাহলে লিখে দেব printf a, কারণ আমাকে বলছে বড়টা দেখাইতে, আউটপুটে আমরা a লিখতেছি, তার মানে কি a বড়। এলস যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে আমরা printf লিখব b then return 0। এই তো হয়ে গেল, তাই না? এই দুটো প্রোগ্রাম দেখি, এইটাকে এগুলো প্রোগ্রাম নাম আছে, বুঝছো? এটা করা আছে, তার কারণ আছে। এই প্রোগ্রামগুলোকে বলা হয় if else প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর নাম হচ্ছে if else প্রোগ্রাম, ঠিক আছে? বুঝা যায়? এটাকে বলা হয় if else প্রোগ্রাম। এটা দ্বারা দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা এবং বিভিন্ন সংখ্যার মধ্যে তুলনা করা হয়, ঠিক আছে? এই জন্য প্রোগ্রামটা এইরকম। এটাতে কি if শর্ত, যদি শর্ত সত্য হয় তাহলে a বড়, শর্ত মিথ্যা হলে b বড়, এইভাবে তুলনা করা হয়। আচ্ছা,
এই টাইপের কি আর কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ, এই টাইপের প্রোগ্রাম আমি একটা তোমারে করে দেখাইতে পারি। ধরো এরকম যে এ জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে এ, সাপোজ একটা সংখ্যা দেওয়া আছে এ, এই টাইপের আমরা আরেকটা প্রোগ্রাম করব। ঠিক আছে, বলছে এ এ জোড় নাকি বিজোড়, এরকম বলছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি চলো এই জোড় নাকি বিজোড়। আমরা প্রোগ্রাম শুরু করব। ড্যাশ ইনক্লুড ইন্টিজার মেইন ইন্টিজার। এবার শুধু একটা দেওয়া আছে a দেওয়া আছে, তাই না? এর মান আমরা জানি না, তাহলে এর মান আমরা ইনপুট নেব। ampersand a, এবার আমরা লিখব if a কখন জোড় সংখ্যা হয়। আমরা জানি জোড় সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ শূন্য হয়, তাই না? পার্সেন্ট হচ্ছে ভাগশেষ চিহ্ন। পার্সেন্ট চিহ্ন দ্বারা কি বোঝায়? পার্সেন্ট, এটা হচ্ছে ভাগশেষ বোঝায়। ভাগ শেষ বোঝানোর জন্য পার্সেন্ট চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা বলতেছি if যদি a%2, a কে আমরা 2 দিয়ে ভাগ দেব, তে যদি ভাগফলটা শূন্য হয়, ডাবল ইকুয়াল, এটা দ্বারা সমান বোঝানো হয়। এটা একটা রিলেশনাল অপারেটর। প্রোগ্রাম যখন এমসিকিউ করবা, এমসিকিউ যেটা আমি ওয়ান শট এমসিকিউ দিয়েছি সেটাতে দেখবা ইকুয়াল, ডাবল ইকুয়াল, এটা একটা রিলেশনাল অপারেটর। ছোটবেলাতে তুমি বলতে না সমান সমান, ওটাই ঠিক ছিল। সমান বোঝানোর জন্য সমান সমান ব্যবহার করা হয় প্রোগ্রামে। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি a%2 অর্থাৎ a কে 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ যেটা বের করব, ভাগশেষটা শূন্যের সমান যদি হয় তাহলে আমরা বলবো এই সংখ্যাটা জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। কি হইলে a কে 2 দ্বারা ভাগ দিয়ে ভাগশেষটা যদি শূন্য হয় এবং এই শর্তটা যদি সত্য হয় তাহলে হবে কি যে এই সংখ্যাটা জোড় সংখ্যা। তারপরে এলস, যদি না হয়, যদি শূন্য না হয় তাহলে বিজোড়। তাহলে আমরা লিখবো যে নাম্বারটা হচ্ছে আমাদের অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ঠিক আছে, যে আমাদের শেষ রিটার্ন 0। আশা করি কন্ডিশনটা তুমি বুঝতেছো। কন্ডিশনে বলতেছি if যদি a%2 অর্থাৎ a কে 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষটা যদি শূন্য হয়, এটা সত্য হইলে, এই কন্ডিশনটা সত্য হইলে জোড়, কন্ডিশনটা এলস মানে কি মিথ্যা হইলে বিজোড়। এই তো হয়ে গেল। এইভাবে প্রোগ্রাম তুমি আরো প্রোগ্রাম করতে পারো। যেমন তুমি একটা কাজ করতে পারো, একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে দেখি যে একটা সংখ্যা বা একটা বছর লিপ ইয়ার হবে কিনা, লিপ ইয়ার কিনা, এটাও কিন্তু এই if else এটার মাধ্যমেই হবে। ঠিক আছে, if else দিয়ে হবে। তো আমি আর নতুন ওইরকম প্রোগ্রাম দেখাচ্ছি না, জাস্ট এটাই আমি তোমাকে ফ্লোচার্ট অ্যালগরিদমটা দেখাই, যে ফ্লোচার্ট অ্যালগরিদমটা কেমন হবে এটা দেখাই। তাহলে আমরা এটা অ্যালগরিদম যদি লিখি তাহলে ধাপ 1, ইংরেজি বাংলা দুটাতেই লেখা যায়। ইংরেজিতে লিখলে সহজ, কঠিন যেহেতু বাংলায় লিখি। ইনপুট এ গ্রহণ করি। ঠিক আছে, বাংলা অনেক বেশি লিখতে হয়। ধাপ 3, এবার ইনপুট গ্রহণ করার পর কি লিখছি? if a%2 ডাবল ইকুয়াল 0 হইলে, এটা যদি হয় ধাপ 4 লিখব। ধাপ 3 সত্য হলে, ধাপ 3 যদি এই যে a%2 ইকুয়াল 0 এটা সত্য হলে কি হবে? এটা সত্য হলে জোড় হবে। সত্য হলে ইভেন প্রদর্শন করি। ঠিক আছে, পরের ধাপ 5 নাম্বার ধাপে লিখব
ধাপ 3 মিথ্যা হলে অড প্রদর্শন করি বা বিজোড় প্রদর্শন করি, ঠিক আছে। দেন ধাপ 6 আউটপুট গুলো সংযুক্ত করি। দেন ধাপ 7 শেষ করি। এখন তোমার মনে হইতে পারে যে ভাই আউটপুট গুলো সংযুক্ত করি মানে, দেখো এখানে তো আউটপুট দুইটা, একটা প্রিন্টেড ইভেন, একটা প্রিন্টেড অড। এর আগে তো একটা করে আউটপুট ছিল, কিন্তু এই প্রোগ্রামে তো দুইটা আউটপুট কি একসাথে হইতে পারে? পারে না। দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হবে। এজন্য আমরা আউটপুট দুটোকে সংযুক্ত করে শেষ করতেছি। চলো আমরা এটা ফ্লোচার্টটা দেখলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবা। এটা ফ্লোচার্টটা আমি যদি তোমার দেখাই তাহলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবা। এটা ফ্লোচার্টটা তাহলে স্টার্ট, ঠিক আছে। দেন কি করছি, ইনপুট এ। এবার কি হচ্ছে দেখো, এবার কিন্তু আমরা কি করতেছি না, প্রক্রিয়াকরণ করতেছি না, মানে ক্যালকুলেশন করতেছি না, কি করতেছি, একটা সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্ত বোঝানোর জন্য এই যে এইরকম চিহ্ন ব্যবহার করা হয়, এইরকম চিহ্ন, এটা সিদ্ধান্ত প্রতীক। এখানে আমরা লিখব a%2 =0। এইটা যদি সত্য, সরি এটা ধরো এই সাইডে আমি নো লিখব। এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে, আর এই শর্তটা যদি সত্য হয় তাহলে কি হবে, ইয়েস। এই শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রিন্ট ইভেন দেখাবো। আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট করব অড বা বেজোড়। এবার এই যে দুইটা আউটপুট দুটাকে আমরা সংযুক্ত করব, করে শেষ করব। এটাতে আমরা অ্যালগরিদমের চেয়ে ফ্লোচার্ট বোঝা সহজ, ঠিক আছে। ওভারল্যাপ হয়ে গেছে একটু, মানে পজিশনটা বুঝি নাই আমি। ইনপুট নিলাম, নেওয়ার পর আমরা এবার প্রক্রিয়াকরণের জায়গাতে আমরা সিদ্ধান্ত চিহ্ন ব্যবহার করছি। সিদ্ধান্ত, যেহেতু আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি এটা হবে নাকি ওইটা হবে, তাই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে আমরা শর্ত বা কন্ডিশন যেটা ছিল কন্ডিশনটা লিখলাম। লেখার পরে এই কন্ডিশনটা যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে কি হবে, সংখ্যাটা জোড় হবে। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে কি হবে, সংখ্যাটা বিজোড় হবে। তাহলে আমরা আউটপুট জোড়ও পাইছি, বিজোড়ও পাইছি। এন্ড কোনটা হবে, একসাথে তো একটা সংখ্যা জোড় এবং বিজোড় দুইটা হতে পারে না, পারে না। এজন্য আমরা কি করতেছি, আউটপুট দুটোকে একসাথে সংযুক্ত করে তারপর প্রোগ্রামটা শেষ করছি। এই হচ্ছে আমাদের এলস প্রোগ্রাম। তার ফ্লোচার্ট এরকম, তার অ্যালগরিদমটা হচ্ছে এরকম, ঠিক আছে। এগুলা খুবই সিম্পল। তুমি হয়তো একটু কনফিউজড হয়ে যাচ্ছ, ঠান্ডা মাথায় দেখো, কনফিউজড হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। আমি বোর্ডে যেই প্রোগ্রামগুলো লিখতেছি এগুলোর মধ্যে একটা প্রোগ্রাম দেখবা পরীক্ষা চলে যাবে ইনশাআল্লাহ, ওকে। দেন এবার আমরা আরেকটু বড় কাজ করব। সেটা কি, এবার আমাদেরকে দেওয়া আছে, ধরে নাও যে এর আগে আমরা দুইটা সংখ্যার জন্য বের করলাম, তো এবার আমরা সাপোজ তিনটা সংখ্যার জন্য বের করব, ওকে। এবার আমাদের সংখ্যা দেওয়া আছে a b c, তিনটি সংখ্যা, বড় কোনটি, এর মধ্যে বড় সংখ্যা বের করতে বলতেছে। এর আগে তো a b দুইটার মধ্যে তুলনা করলাম, এবার আমরা a b c তিনটার মধ্যে তুলনা করব। তাহলে আমরা প্রোগ্রাম শুরু করি। এগুলা আমাদের মুখস্থ হয়ে গেছে না? শোনো, প্রোগ্রাম শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লেখা। আমার সাথে সাথে বসে তুমিও যদি লিখে ফেলতে পারো তাহলে প্রোগ্রাম কিন্তু অটোমেটিক তোমার আয়ত্তে চলে আসবে। আর প্রোগ্রাম যদি তুমি না লিখো, বসে বসে জাস্ট সারাদিন দেখতেছো, তুমি প্রোগ্রাম শিখতে পারবে না। প্রোগ্রাম যেহেতু একটা ভাষা, তাই না? তুমি ইংরেজি ভাষা শিখছো কিন্তু কারোর সাথে বলো না, বা নতুন একটা ভাষা শিখছো, ধরো তুমি চাইনিজ ভাষা শিখছো কিন্তু তুমি কারোর সাথে কথা বলো না, তাহলে কি তোমার ভাষাটা বলতে পারবা? কখনোই বলতে পারবে না। এরকম প্রোগ্রাম একটা ভাষা, এই ভাষাটা জাস্ট তুমি বসে বসে দেখতেছো, আমি পড়াই দিয়েছি তুমি দেখতেছো, তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। আমার সাথে সাথে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রোগ্রামটা লিখতে হবে। যদি তুমি লিখো তাহলে প্রোগ্রামটা তোমার জন্য
খুবই খুবই সুবিধা হবে, মানে করতে পারবা পরীক্ষাতে। তাহলে এবার যেহেতু তিনটা মান, এই জন্য আমরা তিনটা পার্সেন্ট দিয়ে দিলাম, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি, তিনটা। ওকে, এবার আমরা লিখবো ইফ যদি a is greater than b হয়, তাহলে কি আমরা a কে সবচেয়ে বড় বলতে পারি? পারি না, কারণ c আছে। তাই এবার আমরা শর্তটা লিখবো and a is greater than c। এই যে এটাও একটা অপারেটর, এই যে দুইবার and দেখতেছো, এটা মূলত and বোঝানো হয়, ঠিক আছে? and এটা একটা লজিক্যাল অপারেটর। ওকে, তো বলতেছি আমরা কি, এখানে যদি আমি বাংলায় তরজমা করে তোমাকে বলি যে এখানে কি লেখা আছে, তাহলে এখানে লেখা আছে যদি a b এর চাইতে বড় হয় এবং a c এর চাইতে বড় হয়, তাহলে কি হবে? তাহলে আমরা লিখবো printf, তাহলে আমরা বলবো printf a, কারণ a সবচেয়ে বড়, ঠিক আছে না? কারণ আমরা বলতেছি a b এর চাইতে বড় এবং a c এর চাইতে বড়, তাহলে সবচেয়ে বড় কি? তাহলে সবচেয়ে বড় a, তাই না? এবার আমরা বলবো else if নতুবা যদি b is greater than c হয়, তাহলে বলবো printf b। এটা একটু মুছে ভালো করে দেখি। তাহলে আমরা বলবো printf b। এখন তোমার মনে হইতেছে ভাই কই আপনি তো কি করলেন না, আপনি তো এর সাথে বি কে তুলনা করলেন না, না করেই বলতেছেন বি সবচাইতে বড়। দেখো বি এর সাথে এ কে তো আমি আগে তুলনা করছি, যদি এ যদি বি যদি বি এর চাইতে বড় হতো তাহলে তো এই সঠিক হয়ে যাইত। এই শর্তটা সত্য নয়, এই শর্তটা এখানে এসে সত্য হবে না। মানে এ যদি বড় হয় তাহলে এখানেই তো ঝামেলা শেষ। এই লাইনে কখন আসবো? এ যখন বড় হবে না তখন আসবো। কথা বুঝো? এ যদি বড় হইতো তাহলে আমাদের এই লাইনেই প্রোগ্রাম শেষ হয়ে যাইতো। এই লাইনে আসা মানে কি? তার মানে এ বড় নয়, এই জন্য আমরা এই লাইনে এসেছি। এই জন্য এই লাইনে শুধু আমরা বি এবং সি এর মধ্যে তুলনা করতেছি। যদি এ বড় হইতো তাহলে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হইতো। এখানে আসতেছে কখন? যখন এ বড় হবে না তখন। এ বড় না হলে কি বাকি থাকতেছে? বি আর সি বাকি থাকতেছে। এজন্য আমরা বি আর সি এর মধ্যে তুলনা করে বলতেছি বি বড়। এরপর আমরা লিখবো এলস। এলস মানে নতুবা, অর্থাৎ এই দুটো কোনোটাই যদি বড় না হয়, অর্থাৎ এ বি কোনোটাই যদি বড় না হয়, তাহলে কি বড় হবে? তাহলে সি বড় হবে। তাই এখানে সি লিখে দিলাম, দিয়ে রিটার্ন দিয়ে প্রোগ্রাম শেষ। বুঝছো? এখন এখানে তুমি বলতে পারো ভাই এখানে যে কারোর সাথে তুলনা করলেন না, তুলনা করার দরকার নাই। এ যদি বড় হইতো তাহলে এখানেই প্রোগ্রাম শেষ, বি যদি বড় হইতো তাহলে এখানেই প্রোগ্রাম শেষ। তো এখানেও প্রোগ্রাম শেষ হয়নি, এখানেও প্রোগ্রাম শেষ হয়নি, এখানে আসতেছে তার মানে কি? এখানে প্রোগ্রাম শেষ হয়নি মানে এ বড় নয়, এখানে প্রোগ্রাম শেষ হয়নি তার মানে বি বড় নয়। তাহলে বাকি থাকলো কি? তাহলে বাকি থাকলো সি। বুঝছো তো ব্যাপারটা? এ বড় হইলে এখানে প্রোগ্রাম শেষ হইতো, এখানে আসছি মানে কি? এ বড় নয়। এ যদি বড় না হয় তাহলে কি হতে পারে? বি অথবা সি এর মধ্যে কেউ বড় হবে। এজন্য এখানে বি আর সি এর তুলনা করছি, করে বলতেছি বি বড়। এখানে আসতেছি, কখন আসতেছি? যখন এ বি কোনোটাই বড় হচ্ছে না তখন আসতেছি। এ বি যদি কোনোটাই বড় না হয় তাহলে তো সি বড় হবে। এজন্য এলস এর মধ্যে ডিরেক্টলি আমরা সি লিখে দিচ্ছি। ঠিক আছে? আশা করি বুঝছো তুমি ব্যাপারটা। তোমাকে ধরে নাও এই যে এখানে আমরা ইফ এর সাথে দেখো এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমরা ইফ ব্যবহার করতেছি, এলস ইফ ব্যবহার করতেছি, এলস ব্যবহার করতেছি। এটাকে বলা হয় ইফ এলস ইফ এলস কন্ডিশন। এটাকে বলা হয় ইফ এলস ইফ এলস কন্ডিশন। ঠিক আছে? আচ্ছা, এটার জন্য প্রজেক্ট অ্যালগরিদম কেমন হবে চলো দেখাই। আশা করি তুমি এটা বুঝছো যে এটা আমি কেমনে করলাম। এটার প্রজেক্ট অ্যালগরিদম কেমন হবে দেখো। এটার জন্য যে প্রোগ্রামটা আমরা করলাম, এই প্রোগ্রামটার জন্য যদি আমরা আগে প্রজেক্ট করি, তাহলে আমরা প্রজেক্ট করব আগে স্টার্ট, দেন এবার ইনপুট কয়টা নিছি? ইনপুট এ বি সি। দেন এবার আমরা সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু, তাহলে সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করব। আমরা বলবো a is greater than b and a is greater than c। এই শর্তটা যদি সত্য হয় তাহলে কে বড়?
তাহলে এ বড়, তাহলে আমরা বলবো প্রিন্ট এ। বুঝো ভালো করে, দেখো বলতেছি এখানে কি বলছি, শর্তটা বলতেছি a ইজ গ্রেটার দেন b, অর্থাৎ a b এর চাইতে বড় এবং a c এর চাইতে বড়। তাহলে কি হবে, এই যে এখানে লিখতেছি s মানে সত্য, এই শর্তটা সত্য হলে a সব চাইতে বড়, এই শর্তটা যে সত্যই হবে এমন তো কোনো কথা নাই, মিথ্যাও হইতে পারে। এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে, এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে b ও বড় হইতে পারে, c ও বড় হইতে পারে। এই জন্য আমরা এখানে আবার একবার কন্ডিশন ব্যবহার করব। এখানে আমরা লিখব b ইজ গ্রেটার দেন c। এখানে যদি এই শর্তটা সত্য হয় অর্থাৎ b ইজ গ্রেটার দেন c হয়, তাহলে কে বড় হচ্ছে, তাহলে b বড়, তাহলে প্রিন্ট b। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে কে বড় হচ্ছে, তাহলে c বড় হচ্ছে, প্রিন্ট c। এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাকে, ঠান্ডা মাথায় দেখো। বলতেছি a ইজ গ্রেটার দেন b, অর্থাৎ b এর চাইতে a বড় এবং a ইজ গ্রেটার দেন c, c এর চাইতে a বড়, a b এর চাইতে বড়, a c এর চাইতে বড়। এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয় তাহলে a বড়। যদি এটা মিথ্যা হয়, এটা মিথ্যা হলে কে বড় হবে না, a বড় হবে না। a বড় হলে তো এইদিকে s হইতো, এইদিকে নো মানে কি a বড় নয়, তাহলে কে বড় হবে, তাহলে b আর c বাকি আছে। তাহলে আমরা b আর c এর মধ্যে তুলনা করলাম করে বলতেছি b c এর চাইতে বড়। b যদি c এর চাইতে বড় হয় এবং এই শর্তটা সত্য হলে p বড়, প্রিন্ট। আর যদি এটা মিথ্যা হয় অর্থাৎ b যদি c এর চাইতে বড় না হয় তাহলে কি হবে, তাহলে c বড় হবে। এবার দেখো আমরা আউটপুট পাইছি তিনটা, a b c তিনটাই পাইছি। আর আউটপুট তো তিনটা হতে পারে না, তিনটার মধ্যে যে কোনো একটা হবে, তাই না? তাহলে আমরা এই তিনটা আউটপুটকে এক জায়গাতে করে সংযুক্ত করব, করার পর শেষ করব। ভাই সংযুক্ত করে শেষ করলে কি হয়, সংযুক্ত করে শেষ করলে এই তিনটার মধ্যে যেটা সঠিক আউটপুট সেটাই শুধু দেখাবে, বাদ বাকিগুলো দেখাবে না, ঠিক আছে? এখন এখানে তোমাকে একটা আমি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি তোমাকে প্রোগ্রাম করানোর সময় a b c তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা শিখাইতেছি, কিন্তু পরীক্ষাতে আসলো যে সাকিব, তামিম এবং মুশফিকের রান x y z, যে প্রশ্নে বললো তিনজনের মধ্যে কার রান বেশি, তাহলে কি করবা? তখন তো বলবো আরে ভাই তো এরকম প্রোগ্রাম করাই নাই। আরে পাগল, একই জিনিস। আমরা এখানে বলতেছি abc এর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, আর ওখানে বলতেছিল x y z রানের মধ্যে বেশি রান কার, তাহলে জিনিসটা কিন্তু সেম একই, শুধু আমরা abc যেখানে লিখছি সেখানে তুমি x y z লিখবা, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? বা বললো যে তিনটি বাংলা বইয়ের দাম p, ইংরেজি বইয়ের দাম q এবং আইসিটি বইয়ের দাম z, ঠিক আছে? দিয়ে তোমাকে বললো যে কার বইয়ের দাম বেশি সি ভাষায় নির্ণয় করো, তাহলে তুমি বললো আল্লাহ এটা তো পারি না। আরে একই জিনিস, এখানে এবিসি এর মধ্যে বড় বের করতেছি, ওখানে তোমাকে পি কিউ জেড এর মধ্যে বড় বের করতে হবে, তাই না? জিনিসটা কিন্তু সিম্পল। যাই হোক, প্রচার তুমি করলা, এবার আমরা অ্যালগরিদম লিখি। অ্যালগরিদম বাংলায় লেখা, আচ্ছা বাংলায় লিখি, বুঝতে সুবিধা হবে। ধাপ 1 শুরু করি। ধাপ 2 শুরুর পরে ইনপুট a b c গ্রহণ করি, বা মান a b c এর মান গ্রহণ করি লিখতে পারো, মান গ্রহণ করি লিখতে জিনিসটা আরো সুন্দর দেখা যায়। ধাপ 3 যদি a is greater than b and a is greater than c হয়, ধাপ 4 ধাপ 3 সত্য হলে a প্রদর্শন করি, তাই না? এই যে এটা হচ্ছে ধাপ 3। এই ধাপ 3 যদি সত্য হয়, সত্য মানে কি yes হয়, তাহলে আমরা কি দেখাচ্ছি, তাহলে আমরা দেখাচ্ছি প্রিন্ট a প্রদর্শন করি। এখন আমরা করব কি, পরের ধাপে ধাপ 3 মিথ্যা হলে, ধাপ 3 মিথ্যা হলে কি হবে, ধাপ 3 মিথ্যা হলে ধাপ 3 মিথ্যা হলে আমরা কি করব, b is greater than c এটা দেখব, তাই না? এরপরে 6 আমরা লিখব ধাপ 5 সত্য হলে, সত্যি যে দেখো বাংলা লিখতে ইংরেজি করে ফেলছি, কি করতেছি, ধাপ 5 সত্য হলে b
বি প্রদর্শন করি, পরের ধাপে লিখব ধাপ 5 মিথ্যা হলে সি প্রদর্শন করি, তাই না? এই যে যেটা করতেছি যে এটা যদি মিথ্যা হয়, এই যে বলতেছি ধাপ সরি কোথায়, এই যে ধাপ 3 মিথ্যা হলে, মানে এই ধাপটা যদি মিথ্যা হয় তাহলে আমরা কি করি, বি ইজ গ্রেটার দেন সি করতেছি, বি ইজ গ্রেটার দেন সি করি। করার পর বলতেছি যে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ধাপ। এই ধাপটা যদি সত্য হয় তাহলে আমরা কি দেখাবো, বি দেখাবো, এটাই বলতেছি। ধাপ 5 সত্য হলে বি প্রদর্শন করি, আর ধাপ 5 এই যেটা আমাদের 5 নাম্বার ধাপ, এই ধাপটা যদি নো মানে মিথ্যা হয় তাহলে কি দেখাবো, তাহলে সি প্রদর্শন করি। এরপরে আউটপুট গুলো সংযুক্ত করি, দেন 9 নাম্বার ধাপ শেষ করি। ফ্লোচার্ট অ্যালগরিদম খুবই সিম্পল জিনিস। ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রতে যা করতেছো অ্যালগরিদমে হুবহু তুমি সেই জিনিসটা দেখবা, বাস হয়ে গেল, আর কিছু না, এক্সট্রা কোনো চাপ নেওয়ার দরকার নেই, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে? ওকে, দেন আমাদের এখান থেকে এই প্রোগ্রামগুলো করবা। দেন ধরো আরেকটা আমি তোমাদের দেখাই, সিম্পল একটা প্রোগ্রাম দেখাই, চলো। সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম করতে হবে। কি প্রোগ্রাম করতে হবে, যদি তোমার পরীক্ষার নাম্বার, পরীক্ষার মার্ক তোমাকে দেওয়া আছে, তোমার পরীক্ষার মার্ক যদি 80 থেকে 100 হয় তাহলে তোমার রেজাল্ট আসবে এ প্লাস, ঠিক আছে? 70 থেকে 79 হইলে এ, তারপরে 69 থেকে আচ্ছা না কম, যেহেতু লিখি বুঝতে সুবিধা হবে, তোমার যদি তারপরে 60 থেকে 69 হয় তাহলে তোমাকে দেখাবে এ মাইনাস, ঠিক আছে? আর ধরে নাও এর কম হলে এর চাইতে কম হলে তোমাদের দেখাবে ফেল। আসতেছে তাই না? ধরে নাও এটা বুঝাচ্ছে, এরকম দেওয়া আছে, এই ইনফরমেশনটা তোমাকে দেওয়া আছে উদ্দীপকে। উদ্দীপক বলতেছে একটি শ্রেণীকক্ষে মানে রেজাল্টের সময় মার্ক এত থেকে এত হইলে এটা হবে, এত থেকে এত হইলে এটা হবে, এটার জন্য তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলতেছে। তাহলে প্রোগ্রাম লিখবে কিভাবে লিখবা, চলো। তাহলে এটার জন্য আমরা প্রোগ্রাম লিখবো হ্যাশ ইনক্লুড stdio.h then integer main। আচ্ছা, সব ইন্টিজার মেইন দিয়ে করতেছি, আমার তো এটা মাথায় ছিল না, চলো এটাকে অন্য দিয়ে করি, তাহলে বুঝতে পারবা যে এটাতে আমরা শুধু মেইন লিখলাম। শুধু মেইন যেহেতু লিখবো, শুধু মেইন লিখলে প্রোগ্রাম শেষ করতে হয় কি দিয়ে, গেট সিএইচ দিয়ে, তাই না? তাহলে আমাদেরকে এখানে আরেকটা হেডার ফাইল দিতে হবে, হ্যাশ ইনক্লুড, পরে বুঝাই বলতেছি, conio.h। ওকে, এবার আমরা প্রোগ্রাম শুরু করব কি দিয়ে, শুধু মেইন দিয়ে। মেইন ফাংশন ইন্টিজার, আমাদেরকে এবার শুধু মার্ক দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের কি করতে হবে, মার্কটা ইনপুট নিতে হবে। scanf %d $m, মার্কটা আমরা ইনপুট নিলাম। নেওয়ার পর আমরা বলবো ইফ যদি মার্কটা কি হয়, 80 চাইতে বড় অথবা সমান হয় এবং 100 চাইতে ছোট অথবা 100 সমান হয়, m is greater than or equal 80, মানে m এর মানটা কি হবে, 80 চাইতে বড় হবে অথবা 80 সমান হবে এবং 100 চাইতে ছোট হবে অথবা 100 সমান হবে। এটা যদি হয় তাহলে আউটপুটে কি দেখাবো, printf
এ প্লাস দেখাবে, ঠিক আছে। তারপরে লিখবো এলসিএফ, নতুবা যদি এম মার্কটা যদি পরের নাম্বারটা কত 70 চাইতে বড় অথবা 70 এর সমান এবং m is less than or equal 79। এবার বলতেছি m এর মানটা যদি 70 এর চাইতে বড় অথবা 70 এর সমান হয় এবং 79 এর চাইতে ছোট অথবা 79 এর সমান হয়, তাহলে আমরা প্রিন্ট করব printf a। এরপর আবার আমরা লিখব else if, এবার আমরা বলবো m এর মানটা যদি, আশা করি এতক্ষণ তুমি বুঝছো যে আমরা কি করতেছি। m এর মানটা যদি 60 এর চাইতে বড় হয় এবং m এর মানটা যদি কত 69 এর চাইতে ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব printf কি জানো a মাইনাস। এবার else যদি এগুলোর কোনোটাই না হয় তাহলে আমরা প্রিন্ট করব fail f then return 0। না আচ্ছা রিটার্ন 0 না। এবার আমরা যেহেতু আমরা কি করছি বলো তো, এবার প্রোগ্রামটা শুরু করছি শুধু মেইন দিয়ে, যেহেতু এবার প্রোগ্রামটা আমরা শুধু মেইন দিয়ে শুরু করছি, এই জন্য আমরা এবার প্রোগ্রামটা get ch দিয়ে শেষ করব। get ch দিয়ে প্রোগ্রামটা শেষ করলাম, বুঝছো? এখন যেহেতু আমরা get ch লিখতেছি, get ch একটা ফাংশন, এই ফাংশনটা কোথায় ছিল? এই ফাংশনটা আমাদের conio.h এই হেডার ফাইলের মধ্যে ছিল। এই জন্য কিন্তু আমরা এই conio.h এই হেডার ফাইলটাকেও প্রোগ্রামে কি করছি সংযুক্ত করে নিয়েছি, বুঝছো? যে stdio এটার পাশাপাশি conio.h কে যুক্ত করলাম কেন? কারণ এবার আমরা প্রোগ্রামে get ch এই ফাংশনটা ব্যবহার করব। এই জন্য তুমি যদি conio.h টা না অ্যাড করো, ইনক্লুড করো, তাহলে তুমি get ch ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এই প্রোগ্রামের মজা। তাহলে দেখো আমরা বলতেছিলাম এরকম আমাদেরকে দেওয়া ছিল 80 থেকে 100 যদি হয়, এজন্য আমরা বললাম যে m এর মান বা নাম্বারটা যদি 80 এর চাইতে বড় হয় এবং 100 এর চাইতে ছোট অথবা সমান হয় তাহলে a প্লাস দেখাবে। নাম্বারটা যদি 70 এর চাইতে বড় অথবা সমান এবং 79 এর চাইতে ছোট অথবা সমান হয় তাহলে a দেখাবে। অথবা যদি নাম্বারটা 60 এর চাইতে বড় অথবা 60 এর সমান এবং 69 এর চাইতে ছোট এবং 69 এর সমান হয় তাহলে a দেখাবে। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে ফেল দেখাবে। এইভাবে করা যায়। এখন তোমাকে বললো যে ধরো বয়সের কথা বলতেছে, যে এজ দেওয়া আছে, এরকম একটা প্রোগ্রাম তোমাকে দিল, এজ দেওয়া আছে যাদের এজ 1 থেকে 12, তারা কিড, 13 থেকে 19 হলে টিনেজার, আর 19 এর চাইতে বেশি হলে কি দেখাবে 19 প্লাস বা 19 এর চাইতে বেশি হলে অ্যাডাল্ট, এরকম দেখাতে বলতেছে। তাহলে তুমি কি করবা? এখানে চলো ছোট করে আমরা দেখি এই প্রোগ্রামটা কিভাবে আমরা করতাম। তাহলে এই প্রোগ্রামটাতে আমরা কি করতাম? প্রথমে লিখতাম if কি লিখতাম এজ যদি কি হয় 1 এর চাইতে বড় এবং এজ যদি 12 না 12 এর চাইতে ছোট অথবা সমান হয় তাহলে printf এ দেখাবে, তাহলে printf এ দেখাবে kid, তাই না? else if এর মধ্যে এজ যদি 13 তাহলে greater than or equal 13 এবং এজ less than or equal 19 হয় তাহলে printf কি দেখাবে? teenager, ঠিক আছে? আর আবার else if এজটা যদি কি হয়, এজ যদি greater than or equal 90 হয়, আমি বলতেছি 90 প্লাস মানে কি 19 এর চাইতে বড়, 19 প্লাস মানে 19 এর চাইতে বড়, যদি 19 এর চাইতে বড় হয় তাহলে printf কি দেখাবে? অ্যাডাল্ট দেখাবে। ওকে, দিয়ে রিটার্ন 0 বা গেট ch লিখে প্রোগ্রাম শেষ করবা। এটাতে else লিখলে না জানে
এটাতে এলস লেখার দরকারই নেই, কারণ এলস এর মধ্যে কোনো কন্ডিশন কোনো কিছু দেওয়া নাই। তাহলে এই রকম প্রোগ্রাম তোমাদের দেওয়া থাকতে পারে, এরকম প্রোগ্রাম দেওয়া থাকলে তুমি এইভাবে সমাধান করবা। ওকে, আচ্ছা, এগুলো খুবই সহজ বিষয়। এবার আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব, এবারে প্রোগ্রামটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। সেটা হচ্ছে, এবারে আমরা প্রোগ্রাম যেটা আলোচনা করব সেটা হচ্ছে লুপ আলোচনা করব। লুপ বা চক্র, লুপ বা চক্র। এই লুপকে অনেকগুলা ভাবে করা যায়। একটা পদ্ধতিকে বলা হয় ফর লুপ, ছোট হাতে লেখা উচিত, আচ্ছা এটা বড় হাতে লিখে ফেলছি। আরেকটা আছে হোয়াইল লুপ, ঠিক আছে, আরেকটা আছে ডু হোয়াইল লুপ। ওকে, আরেক ভাবে করা যায়, এটা লুপ না, সেটা হচ্ছে ইফ গো টু। এই চারটা কৌশলে প্রোগ্রাম করা যায়। বলতেছি এটা কিন্তু লুপ না, লুপের মতো কাজ করে। লুপ মূলত তিনটা, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এখন এখান থেকে ইন্টারেস্টিং প্রশ্ন হয় কি জানো? এখান থেকে প্রশ্ন হইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে অলরেডি দেওয়াই আছে, একটা উদ্দীপকে একটা করে দেওয়াই আছে। ধরো উদ্দীপকে প্রোগ্রামটা ফর দিয়ে করা আছে, তোমাকে হোয়াইল বা ডু হোয়াইল দিয়ে করতে বলবে, ঠিক আছে? বা উদ্দীপকে ধরে নাও ইফ গো টু দিয়ে করা আছে, তোমাকে বললো ডু হোয়াইল বা হোয়াইল দিয়ে করো। প্রোগ্রাম খুবই সিম্পল। এখান থেকে আমরা দুই একটা প্রোগ্রাম করব, যেটা কোনো পরীক্ষাতে সেটাই করব। চলো বললাম তোমাকে এখান থেকে যেটা প্রোগ্রাম করবো সেটাই পরীক্ষাতে করবে। সাপোজ আমরা এখান থেকে একটা প্রোগ্রাম করবো, এরকম কি প্রোগ্রাম করবো দেখা যাচ্ছে, এরকম দেওয়া আছে আমাদেরকে। এটা সিরিজ গুলা করার জন্য এরকম হয় 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার, এটা দেওয়া আছে, ঠিক আছে? এইরকম একটা প্রোগ্রাম করতে হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এভাবে n স্কয়ার পর্যন্ত। এই প্রোগ্রামটা আমরা সব কটা লুপ দিয়ে করব। চলো প্রথমে আমরা লিখি হ্যাশ ইনক্লুড stdio.h integer main then integer কি দেওয়া আছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম দেওয়া আছে, তাই না? তাহলে কি ধরবা? এই যে 1 2 3 এই মানগুলো যেহেতু আমরা জানি, এটার পরিবর্তে আমি i ধরলাম। ক্লিয়ার? এর পরিবর্তে কি ধরলাম? i ধরলাম। আর 1 এর জন্য i, 2 এর জন্য i ধরে রাখছি, 3 এর জন্য i ধরে রাখছি। n একটা দেওয়া আছে, n তো আমি জানি না n এর মান কত, এইজন্য n ধরে নিলাম। আচ্ছা, আর আমাকে সাথে সাথে কি বের করতে বলতেছে দেখো, সাথে সাথে আমাকে এটার যোগফল বের করতে বলতেছে, তাই না? এই সিরিজটার যোগফল কত হবে, যোগফল বের করতে বলতেছে। এই সিরিজটার যোগফল কত হবে এটা বের করতে বলতেছে। তাহলে যোগফল যেহেতু বের করতে বলতেছে, এইজন্য আমি লিখব সাম এবং বলে দিব সামের মান আপাতত 0 বা যোগফলটা 0 হয়ে আছে। এখন দেখো i এর মান তো তুমি জানো, i এর মান 1 2 3 এভাবে। এখন n এর মান তো আমরা জানি না। সামের মান i এর মান আমি জানি, i এর মান 1 2 3 4 5 6 7 8 এইভাবে। n এর মান আমি জানি না, সামের মান আমি বের করব, ঠিক আছে? তাহলে n এর মান আমি যেহেতু জানি না, তাহলে আমি n এর মানটা কি করব, ইনপুট দিব, পার্সেন্ট d n এর মানটা ইনপুট দিলাম। আচ্ছা তুমি কি বুঝতেছো যে সবগুলা প্রোগ্রাম একই ভাবে করতেছে? এটা কি তুমি বুঝতেছো? এই সিকোয়েন্সটা তুমি যদি একবার ধরে নিতে পারো প্রোগ্রাম ওকেটা, আর তোমার কোনো টেনশন নেই, কিচ্ছু করা লাগবে না। এবার আমরা নিলাম, এবার আমরা কি করব, আমরা লুপ ব্যবহার করব। আমরা প্রথমে ধরো ফর লুপ ব্যবহার করব, ফর বলতেছি ফর। এখন দেখো i এর মান 1 2 3 4, তুমি দেখো সিম্পলি দেখো এটা কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। তাহলে আমরা লিখব i = 1, ঠিক আছে? i এর মান কত দূর পর্যন্ত চলবে, n পর্যন্ত। তাহলে আমরা বলবো i less than or equal n, ঠিক আছে? i এর মানটা কি হবে, n এর চেয়ে ছোট হবে অথবা n এর সমান হবে। দেখো মানগুলো বাড়তেছে, তাহলে এখানে কত আছে, এখানে তো 7 আছে, 7 স্কয়ার। তাহলে n এর চেয়ে ছোট না, এজন্য বলতেছি i এর মানটা কি হবে, n এর চেয়ে ছোট অথবা n এর সমান হবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 থেকে 2 2 থেকে 3 1 করে বৃদ্ধি পাচ্ছে। এই 1 করে বৃদ্ধি পাওয়া বোঝাতে আমরা i++ লিখি। কি লিখি, i++। i++
i প্লাস প্লাস এটা একটা অপারেটর, এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে এর মধ্যে পড়ে ইনক্রিমেন্ট অপারেটর বলা হয় এটাকে, ঠিক আছে। তো এই অপারেটরটার মিনিং হচ্ছে i প্লাস 1, i প্লাস প্লাস মিন্স i প্লাস 1, অর্থাৎ i এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এই যে 1 থেকে 2 2 থেকে 3 এভাবে বাড়তেছে, ঠিক আছে। এবার আমরা এর মধ্যে কি করব, এর মধ্যে আমাদেরকে বলতেছে সাম এর মান বের, আমরা লিখব সাম ইকুয়াল সাম প্লাস i ইনটু i, ঠিক আছে। দিয়ে তারপর আমরা প্রিন্টএফ, না প্রিন্টএফ এখানে না, প্রিন্টএফ পরে করব, ক্যালকুলেশনটা আমি শেষ করি এটা। দেন এখানে আমরা প্রিন্টএফ করব %d, কি বের করতে বলতেছে, যোগফলটা বের করে দিলাম, বাস শেষ। দেন এটা দিলাম। এবার দেখো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে, এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। চলো এটা দেখি। i এর মান 1, n এর মান বোঝার সুবিধার্থে আমরা 5 ধরলাম। এই যে n এর মান ইনপুট নিছি না, ধরো ইনপুট আমাকে দিছে 5, তাহলে কি হবে দেখো, i এর মান কত থেকে শুরু হচ্ছে এগুলা তো তুমি বোঝো, এই লুপ থেকে আমরা শুরু করলাম বোঝা। i এর মান এখন কত 1, i এর মান এখানে যদি i এর মান 1 হয় তাহলে শর্ত ঠিক না ভুল, বলতেছে i এর মান 5 এর চাইতে ছোট হবে অথবা 5 এর সমান হবে, তো i এর মান তো এখন 1, তাহলে 5 এর চাইতে ছোট, কন্ডিশন ঠিক আছে। এখানে আসো, এটা আপনি বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে i এর মান দেখাবে তারপরে তার সাথে যোগ হবে। i এর মান কত 1 আগে দেখাবে, দেখানোর পরে তার মান 2 হবে, ঠিক আছে। i এর মান 1 এখানে আসলো, সাম ইকুয়াল সাম প্লাস i ইনটু i লেখা আছে, তাহলে কি হবে, সাম এর মান কত 0, সাম এর মান 0, তার সাথে কত হচ্ছে 1 যোগ হচ্ছে, 1 ইনটু 1 মানে কি 1 স্কয়ার, i এর মান 1, তাহলে i ইনটু i মানে 1 ইনটু 1 1 স্কয়ার, তাহলে 0 প্লাস 1 স্কয়ার মানে 1, তাই না। এবার সাম এর মান কত হয়ে গেছে 1 হয়েছে, এরপরে i এর মান আসবে, i এর মান আসলে কত হবে, এরপরে যখনই বললাম কি যে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ i এর মান আগে দেখাই তারপরে তার মান বৃদ্ধি পায়। i এর মান 1 দেখানো হয়ে গেছে, এবার i এর মান কি হয়ে যাবে 2, i এর মান 2 হইলে কি হচ্ছে দেখো, i এর মান যদি 2 হয় তাহলে 5 এর চাইতে ছোট, শর্ত ঠিক আছে, এখানে আসবে, আসলে i এর মান 2 থাকবে, এখানে আসো কি হবে তাহলে এবার 0 প্লাস 2 ইনটু 2, ঠিক আছে না, তাহলে 2 2 গুণ 4, 1 এর সাথে 4 যোগ হয়ে কত হয়ে গেল, এবার যোগফল হয়ে গেছে 5, এরপরে 3 আসবে, তখন 0 প্লাস 3 ইনটু 3 মানে 9, তাহলে এর সাথে 9 যোগ হবে, তারপরে 4 ইনটু 4, তারপর 5 ইনটু 5, তারপর 6 ইনটু 6, এভাবে একটার পর একটা যোগ হতেই থাকবে। এই জিনিসটা তুমি না বুঝে যদি তাও সমস্যা নেই, এটা না বুঝলেও সমস্যা নেই, জাস্ট এখান থেকে মূল বিষয়টা হচ্ছে এখান থেকে তোমাকে একটা প্রোগ্রাম করে দেওয়া থাকবে, বাকিগুলো করতে হবে। এখানে প্রোগ্রাম পারাটা বড় কথা না, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানকার সবচেয়ে বড় কথাটা হচ্ছে ফর দিয়ে প্রোগ্রাম করা আছে, তুমি ডু দিয়ে বা হোয়াইল দিয়ে করতে পারো কিনা। এই প্রোগ্রামটাকে যদি আমি হোয়াইল দিয়ে করি, এই প্রোগ্রামটাকে হোয়াইল দিয়ে যদি আমি করি, তাহলে দেখো প্রোগ্রাম শুরু থেকে এই পর্যন্ত এটা সব ক্ষেত্রেই সেম থাকবে, প্রোগ্রামের শুরু থেকে স্ক্যানএফ পর্যন্ত এটা সব ক্ষেত্রে সেম থাকবে। এরপরে কি হবে, হোয়াইল দিয়ে যদি আমি করি, এই পর্যন্ত সেম তুমি লিখলা, লেখার পর তুমি লিখবা i is equal 1 while i is less than or equal 10, এরপরে লিখবা sum is equal sum plus i into i, ঠিক আছে। দেন i এর মানটা তুমি বৃদ্ধি করে দিবা প্লাস প্লাস i, দেন এরপরে printf %d সামের মানটা প্রিন্ট হবে, দেন রিটার্ন দিব, জাস্ট এটাই। দেখো এই যে মাঝখানের যে অংশ কন্ডিশনটা চলে আসতেছে হোয়াইলের মধ্যে, i যেখানে শুরু হয়েছিল সেটা আমরা শুরুতেই লিখতেছি, একই জিনিস কিন্তু এটার মতোই,
i ইকুয়াল 1, এটা তুমি একসাথে সব লিখতেছো, এটাতে প্রথমেই লিখে দিলা i ইকুয়াল 1। তারপরে কি ছিল কন্ডিশন, যেহেতু হোয়াইল লুপ দিয়ে করতেছো কন্ডিশনটা হোয়াইলের মধ্যে দিয়ে দিলা, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট পার্থক্য এটাই, কি হবে এরপর তুমি সামের যে জিনিসটা আছে সেই ক্যালকুলেশনটা করে নিলা, সামের ক্যালকুলেশনটা করলা, তারপরে মান বৃদ্ধি করে দিলা, তারপরে তো আউটপুট যেভাবে নির্ণয় করতে হয় সেভাবে নির্ণয় করলা। এখন এই প্রোগ্রামটাকে যদি আমরা ডু হোয়াইল দিয়ে করি, ওকে, এই প্রোগ্রামটাকে যদি আমরা ডু হোয়াইল করতে চাই, ডু হোয়াইল যদি সেম প্রোগ্রামটা করি, তাহলেও দেখো এই যে যেটা দাগ দেওয়া আছে এই দাগ পর্যন্ত প্রোগ্রাম একই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা কি করব, এরপরে আমরা লিখব i is equal 1 do এখানে sum equal sum plus I into I, তারপরে প্লাস প্লাস I while যে শর্ত যেটা আছে I is less than or equal 10, then printf %d sum then return 0। বুঝছো? যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি প্রোগ্রাম মুখস্থ করে রাখবা, একটাই প্রোগ্রাম, জাস্ট আমরা লুপ থেকে দুটো প্রোগ্রাম করব, দুইটার মধ্যে একটা পরীক্ষাতে আসবে। আমি তোমাকে বুঝাই দিলাম, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি স্ট্রাকচারগুলো মনে রাখবা। দেখো হোয়াইল আর ডু হোয়াইলের স্ট্রাকচার কিন্তু একই, দুই তিনবার যদি তুমি লিখো স্ট্রাকচারটা তাহলে মনে থাকবে। এখানে হোয়াইলে যেটা ছিল এখানেও হোয়াইলের মধ্যে সেটাই আছে, এখানেও হোয়াইলের মধ্যে সেটাই আছে, শুধু এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা ছিল এই অংশটা যেটা ছিল এটা আমাদের কোথায় চলে আসতেছে, এই ডু এর মধ্যে চলে আসতেছে, এটাই ডিফারেন্স, বাদ বাকি সব সেম আছে, ঠিক আছে। এটা একটা গেল। একইভাবে আমরা এই জিনিসটাকে কি করতে পারি, এই জিনিসটাকে কিন্তু আমরা আরেকটা তোমাকে দেখালাম কি, সেটা হচ্ছে ইফ গোটু দিয়ে চাইলেও তোমরা এই প্রোগ্রামটা করতে পারো, ঠিক আছে। চলো আমি একটা নতুন পেজে ইফ গোটু দিয়ে করে দেখাই। ইফ গোটু দিয়ে করলে কেমন হবে দেখো। তাহলে আমাদের যেটা ছিল এই যে আমাদের স্ক্যান এফ পর্যন্ত যেটা ছিল সেটা ঠিকই থাকবে। আমি স্ক্যান এফ লিখতেছি, স্ক্যান এফ আর কি করতেছিলাম পার্সেন্টেজ %n এটা নিলাম, তাই না। এরপরে আমরা শুরু করব এবার ইফ গোটু দিয়ে করব। এবার আমরা লিখব i is equal 1, ঠিক আছে। এরপর ধরে নাও যে কোনো কিছু লিখতে পারো, এখানে আমি ধরে নিলাম আমার নাম, এটাকে বলা হয় লেভেল, লেভেলটা আমি তোমাদের বুঝিয়ে দিতেছি। এরপরে তুমি কি করবা, sum is equal sum plus I into I, ওকে, দেন প্লাস প্লাস I এর মান বৃদ্ধি করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা লিখব if I is less than or equal n go to up, তারপর আমরা লিখব printf %d sum return 0। এই তো আগে যা ছিল তাই। এখানে কি করতেছি দেখো, এটা বোঝার সুবিধার্থে তুমি তো n লিখবা, হ্যাঁ তুমি তো n লিখবা, আমি তোমাকে বোঝানোর জন্য n কে আমি 5 ধরতেছি, n কে 5 না কম ধরি, n কে আমি 2 ধরতেছি, n এর মান আমি 2 ধরলাম। n এর মান আমি 2 ধরলাম n এর পরিবর্তে, তাহলে প্রোগ্রামটা বুঝাতে কেমন হয় দেখো। এখানে i এর মান কত, 1, এখানে আসলো এসে sum equals sum plus I into I, sum এর মান কত 0 plus
1 ইনটু 1 হইল, তাহলে এটার মান হয়ে গেল কত 1। ঠিক আছে, এইবার আসো নিচে আসলে কি হবে প্লাস প্লাস i, অর্থাৎ i এর মান আগে ছিল 1, প্লাস প্লাস i এর মধ্যে আসলে 1 থেকে i এর মান 2 হয়ে যাবে। 2 হলে দেখো আমরা বলতেছি i এর মান কি হবে, i এর মান লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ i এর মান 2 এর চেয়ে ছোট হবে অথবা 2 এর সমান হবে, তাই না? তো i এর মান এখন কি 2, 2 হলে শর্ত ঠিক আছে। 2 হলে যদি শর্ত ঠিক থাকে তাহলে বলতেছে গো টু আতিক, এই ঘুরে আবার আতিকের কাছে চলে আসো। চলে আসলাম, আসো এখান থেকে পরের লাইনে কি করতেছে, পরের লাইনে সাম ইকুয়াল সাম প্লাস i ইনটু i, তাহলে এই যে সামের মান আগে থেকে ছিল 1, এবার 0, i এর মান আমার আগে থেকে হয়েছিল 1, এবার কি হবে এই 1 এর সাথে কি যোগ হয়ে যাবে 2 ইনটু 2, এটা যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 1 প্লাস এখানে 4, তাহলে i এর মান হয়ে গেল 5, মানে যোগফলের মান, এটা হচ্ছে কিসের মান সামের মান, এটা হচ্ছে সামের মান হয়ে গেল কত এবার 5। ওকে, আসো এবার কি দেখাবে, সামের মান 5 দেখাবে, তাই না? আচ্ছা দেখো i এর মান 5 দেখানোর পরে আগে দেখো এইটাই পরের লাইনে বলতেছি i এর মান যখন 2 হয়ে কোথায় চলে গেলা তুমি, এখান দিয়ে আসলা, এসে 2 এর জন্য এখানকার ক্যালকুলেশনটা শেষ করলা, করার পর যখন i প্লাস প্লাস এ আসবা তখন i এর মান 2 থেকে কত হয়ে যাবে 3 হইলে দেখো শর্ত ঠিক নাকি ভুল, শর্ত এবার ভুল, কারণ i এর মানটা কি হতে হবে 2 এর চেয়ে ছোট অথবা 2 এর সমান হতে হবে, কিন্তু এবার i এর মান হয়ে আছে 3, তাই না? তখন আর গো টু আতিক হবে না, তখন কি হবে এখান থেকে পরের লাইনে আসবা, পরের লাইনে কি বলতেছে, পরের লাইনে বলতেছে পার্সেন্টেজ সামের মান দেখাতে বলতেছে, সামের মান কত 5 এখানে দেখাবে, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। বুঝছো, এইভাবে মেইনলি আমাদের এটা কাজ করে। তাহলে একটা প্রোগ্রাম তোমাকে কি করতে পারতে হবে বলো তো, তোমাকে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ যতগুলো আছে সবগুলোতে পারতে হবে। এখন আমি তোমাকে একসাথে সবগুলো প্রোগ্রাম করে দেখাই, চলো একসাথে সবগুলো প্রোগ্রাম করে দেখাই। এবার আমাদেরকে বলতেছে এরকম ধরো 1 ইনটু 2 ইনটু 3 এইভাবে চলতেছে n পর্যন্ত, এরকম একটা প্রোগ্রামের কথা বললো। তাহলে আগের মতোই তুমি যা যা ইনপুট নেওয়ার সবগুলা ইনপুট নিবা, ঠিক আছে? আমি এখান থেকে ডু থেকে শুরু করতেছি, ডু হোয়াইল দিয়ে করি, ডু হোয়াইল দিয়ে যদি করতে চাই সেক্ষেত্রে কি হবে চলো সেটা দেখি। যদি আমি এই প্রোগ্রামটাকে ডু হোয়াইল দিয়ে শুরু করতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা লিখবো i is equal 1, আগের প্রোগ্রামে যেভাবে আমরা ইনপুট নিছি সবগুলা সেম নিবা, ঠিক আছে? শুধু আগের প্রোগ্রামে আমরা সাম ইকুয়াল 0 ধরছিলাম, ঠিক আছে? এটাকে তুমি এবার মাল্টিপ্লিকেশন ইকুয়াল 1 ধরবা জাস্ট, তাহলেই হবে। আগের বার আমরা সাম ইকুয়াল 0 ধরছিলাম যেখানে, সেখানে মাল্টিপ্লিকেশন বা গুণফল 1 ধরবা, কারণ গুণফল যদি 0 ধরো তাহলে কিন্তু সবকিছু 0 হয়ে যাবে, ঠিক আছে? i এর মান 1, এরপর আমরা ডু শুরু করলাম, ডু শুরু করে আমাদের এবার গুণ হচ্ছে, তাহলে আমরা এবার লিখব কি মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল মাল্টিপ্লিকেশনের যে মান তার সাথে i কে গুণ করে দেব, ঠিক আছে? দিলাম, দিয়ে i এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি করে দিলাম, দেওয়ার পর while i is less than or equal n হবে, এটা লিখলাম। তারপর আমরা printf %d দিয়ে এখানে কি করব মাল্টিপ্লিকেশনের মানটা আউটপুটে দেখাবো, কারণ আমরা সামের জায়গাতে মাল্টিপ্লিকেশন ইকুয়াল 1 ধরছি, তাই রিটার্ন 0। এই প্রোগ্রামটা তোমাকে ফ্যাক্টোরিয়াল নামেও আসতে পারে পরীক্ষাতে। কি নামে আসতে পারে? ফ্যাক্টোরিয়াল নামেও তোমার এই প্রবলেমটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? এই 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5 এটা করা, তাই না? n এর মান 5 ধরলে এটা 5 এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল বের করা আর গুণ বের করা একই। তাহলে এটা আমরা একটা লুপ দিয়ে করলাম, আমরা কি দিয়ে করলাম? এটা ডু হোয়াইল দিয়ে করলাম। চলো এরপরে আমরা ধরো এই হোয়াইল দিয়ে করব। তাহলে আমরা i ইকুয়াল 1 লিখব, হোয়াইল i is less than or equal n, then multiplication is equal multiplication এর মান into i, ওকে? এর আগে যোগ ছিল, যোগ করে দিচ্ছিলাম, i এর মান 1 করে বৃদ্ধি পাবে, তারপরে প্রিন্ট
printf %d এখানে মাল্টিপ্লিকেশনের মানটা প্রিন্ট হবে, দিয়ে রিটার্ন 0। ওকে, এখানে আমরা একটু ফরটা করে দেখি। এখানে ধরে নাও আমরা হচ্ছে ফর দিয়ে করব, তাহলে ফর দিয়ে যদি আমরা করি ফর I is equal 1, I is less than or equal n, I plus plus, দেখো অন্য সব লুপে প্লাস আগে দিতেছি, আর ফর লুপে প্লাস কিন্তু পরে হবে। হ্যাঁ, এবার মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইনটু I, ঠিক আছে, দেন printf %d, যে মাল্টিপ্লিকেশনের মান প্রিন্ট হইল, দিয়ে রিটার্ন 0। আর একটা আমাদের লুপ আছে, সেটা কি দিয়ে করে দেখাবো। এরপরে আমরা ধরো এই প্রবলেমটাকে আমরা ইফ গুরু দিয়ে করব। তাহলে আমরা কি লিখব, I equal 1, এখানে লেভেল তুমি যে কোনো কিছু দিতে পারো, লেভেলে আমি এবার y দিচ্ছি, ঠিক আছে, তোমার নাম লিখে দিতে পারো, এমন কিছু ধরবা না। যেমন এর মধ্যে কি ধরা আছে বলো তো, আমাদের এর মধ্যে n ধরা আছে, i ধরা আছে, এগুলো ধরা আছে, এই জিনিসগুলো আর ধরবা না, ওই এক্সট্রা কোনো কিছু ধরবা, y ধরলা, ঠিক আছে। এবার আমরা কি করব, এর মধ্যে লিখব হচ্ছে মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইনটু i প্লাস প্লাস i, দেন প্লাস প্লাস i এর পরে আমরা হচ্ছে if I is less than or equal n যদি হয়, তাহলে এবার লিখব go to y। এর আগের বার আমি আমার নাম লিখছিলাম, এবার y লিখছি, go to y, তারপর printf দিয়ে যা যা লেখা printf লিখলা, তারপরে রিটার্ন 0 লিখবা। ওকে, তাহলে এই যে এই লুপগুলা সব একই। হ্যাঁ, একটা যে কোনো একটা প্রবলেম তোমাকে ডু হোয়াইল দিয়ে দেন ফর দিয়ে এবং ইফ গুলো দিয়ে সবগুলাতেই করতে পারতে হবে। উদ্দীপকে যে কোনো একটা দেওয়া থাকবে, বাদ বাকি করতে হবে। এই দুটো করলাম, ইনশাআল্লাহ দেখবা দুটোর মধ্যে পরীক্ষাতে একটা আসছে, ইনশাআল্লাহ, ঠিক আছে। তুমি ইনশাআল্লাহ বলো, দুটোর মধ্যে একটা পরীক্ষাতে আসবেই। আমরা লাস্ট যেটা করব সেটা হচ্ছে আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম, এটার জন্য আমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখব, দেখেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়ে যাবে। ওকে, চলো আমরা তাহলে যে প্রবলেমগুলো করলাম সেগুলো একটু ফ্লোচার্ট অ্যালগরিদম দেখি। আমরা প্রথমে ধরো আমরা ফ্লোচার্ট লিখি, স্টার্ট ইনপুট কি নিচ্ছিলাম, n এর মান, দেন আমরা প্রথমটার জন্য আমি দেখাচ্ছি আমরা কি করছি, বা দ্বিতীয়টার জন্যই দেখি। আচ্ছা, আমরা কি করছি, i এর মান কত ধরছিলাম 1, আর মাল্টিপ্লিকেশন করে এটার মানও ধরছিলাম 1। তুমি আগেরটার সামের জন্য করলে সাম ইকুয়াল 0 লিখবা। এরপরে আমরা শর্তটা লিখবো জাস্ট I is less than or equal n, এটা যদি হয়, এই শর্তটা যদি সত্য হয়, তাহলে আমরা কি করব, এই শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল মাল্টিপ্লিকেশনের যে মান আছে তার সাথে i কে গুণ করে দিব, আর i এর মান এক এক করে বৃদ্ধি করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে রিটার্ন করে আবার এখানে ফেরত আসবো। আর এটা যদি নো হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে মাল্টিপ্লিকেশনের মানটা প্রিন্ট করব, করার পর প্রোগ্রাম শেষ করব। চলো এটা আমি তোমাকে একটু বুঝাই দিই যে এটা কেমনে হইল। এর আগেরটাতে আমি বুঝাই নাই, কারণ এখানে বুঝাবো, এই জন্য আমি বোঝার সুবিধার্থে n ইকুয়াল 3 ধরলাম, n এর মান কত ধরলাম, n এর পরিবর্তে এখানে 3 ধরলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। শুরু করলাম, n এর মান ইনপুট নিলাম কত, n এর মান ইনপুট দেওয়া হয়েছে তোমাকে 3। ওকে, i কত থেকে শুরু হয়েছে, 1 থেকে। এবার আসো, i এর মান 1 হলে শর্ত ঠিক আছে, শর্ত ঠিক থাকলে কোন দিকে যাবে, নো নাকি yes, yes এর দিকে আসবে। i এর মান 1, শর্ত ঠিক আছে, yes এর দিকে আসলো। মাল্টিপ্লিকেশন ইজ মাল্টিপ্লিকেশন ইনটু i, মাল্টিপ্লিকেশনের মান 1,
তার সাথে গুণ হচ্ছে কার মান, তার সাথে গুণ হচ্ছে i এর মান 1, গুণ হইলে 1 * 1 = 1। এই লাইনের কাজ শেষ। এখানে আসো, 1 এর পর i এর মান 1 ছিল, এখানে আসলে i এর মান 1 থেকে 2 হবে। 2 হওয়ার পর এই দিক দিয়ে ঘুরে আমরা আবার এখানে চলে আসলাম। i এর মান 2 হইলে দেখো শর্ত ঠিক নাকি ভুল? শর্ত ঠিক, কারণ 3 এর চাইতে ছোট 2। শর্ত ঠিক থাকলে s এর দিকে আবার এই দিকে আসলাম, এসে মাল্টিপ্লিকেশন ইনটু i, তাহলে এর যে মান ছিল এর সাথে 2 গুণ হয়ে গেল, যে 2 কে 2 হয়ে গেল। i এর মান ছিল 2, এখানে আসলে i এর মান কত হবে? 3। আবার এই দিক দিয়ে ঘুরে চলে আসো, i এর মান 3 হইলেও এই শর্তটা সঠিক, কারণ এখানে দেওয়া আছে less than or equal 3, ঠিক আছে? ইকুয়াল 3 মানে 3 হইলে সত্য। এই দিক দিয়ে আসলো, এসে এবার এর সাথে কি করবা? এর সাথে 3 গুণ করে দিয়ে 3 দুগুণ 6 হইল। আসো এরপর i এর মান ছিল 3, i এর মান কত আসতেছিল? 3 আসতেছিল। 3 এর পরে এবার তার সাথে 1 যোগ হয়ে 4 হয়ে গেল। আবার এই দিকে আসো, 4 হইলে শর্ত ঠিক আছে নাকি ভুল? 4 হইলে শর্ত ভুল, তখন আর s এর দিকে আসবে না, তখন কোন দিকে যাবে? 9 এর দিকে। 9 এর দিকে কি আছে? প্রিন্ট মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের মান কত? 6। 6 প্রিন্ট হবে, দিয়ে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এখন n এর মান আমরা 3 ধরছি, 3 পর্যন্ত চলছে। n এর মান 100 ধরলে এই প্রোগ্রামটা 100 পর্যন্ত চলতেই থাকতো, ঠিক আছে? চলো আমরা জাস্ট এটা অ্যালগরিদমটা দেখে শেষ করি। অ্যালগরিদমে আমরা কি করব? তাহলে অ্যালগরিদম আমরা করব হচ্ছে আরে ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট n গ্রহণ করি, n এর মান গ্রহণ করি। ধাপ 3 i = 1 এবং মাল্টিপ্লিকেশন = 1 ধরি। ধাপ 4 এই যে ধাপ 3 কিন্তু এটা গেল, হ্যাঁ, যে i এর মান 1 আর মাল্টিপ্লিকেশন = 1 ধরি। ধাপ 4 হচ্ছে এটা শর্ত। ধাপ 4 এ লিখব যদি i is less than or equal n হয় তাহলে কি হবে? তাহলে চলো ধাপ 5 এ যাই। ধাপ 4 সত্য হলে কি করতেছ? ধাপ 4 সত্য হলে তুমি এই কাজটা করতেছ আর এই কাজটা করতেছ, এটা লিখে দাও। ধাপ 4 সত্য হলে মাল্টিপ্লিকেশন ইনটু i, এটা করবা, i এর মান বৃদ্ধি করবা এবং কি করতেছি? পুনরায় কোথায় ফেরত চলে আসতেছি? পুনরায় আমরা, এটা কত নাম্বার আমাদের ধাপ ছিল? এটা হচ্ছে 4 নাম্বার ধাপ ছিল, এবং পুনরায় ধাপ 4 এবং 5 সম্পাদন করি, ঠিক আছে? কারণ কি হচ্ছিল দেখো, এই শর্তটা যতক্ষণ ঠিক থাকতেছিল ততক্ষণ আমরা এই জায়গাতে চক্রাকারে ঘুরতেই থাকতেছিলাম। কতক্ষণ ঘুরতেছিলাম? যতক্ষণ সত্য ছিল ততক্ষণ ঘুরতেছিলাম। আচ্ছা, এখন ধরে নাও মিথ্যা হয়ে গেল, তাহলে এবার আমরা বলবো ধাপ 4 মিথ্যা হলে কি করবা? এই যে প্রিন্ট মাল্টিপ্লিকেশন প্রদর্শন করি, দেন ধাপ 7 শেষ করি। তাহলে তুমি এখানে যে কাজটা করছো এখানে সেম জিনিসগুলাই লিখছো, ঠিক আছে? আশা করি প্রোগ্রামের এই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই করলা, এবং প্রোগ্রাম নিয়ে তোমার মধ্যে যে ভীতি ছিল, যে সংকোচ ছিল, সেটা আসলে কেটে গেছে। আমরা এই ক্লাসে, মানে এই ক্লাসটা পুরো ক্লাস জুড়ে তুমি যে প্রোগ্রামগুলো করলা সেই প্রোগ্রামগুলোর মধ্যেই পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ, এবং এই টাইপের প্রোগ্রামগুলো তুমি প্র্যাকটিস করবে। এর বাইরে এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ
পরীক্ষা দিতে যে সি প্রোগ্রাম থেকে যে কোশ্চেনটা আসবে, যে দুটো কোশ্চেন আসবে সেই দুটোই তুমি সবার প্রথমে সমাধান করবে, এটা আমি তোমার কথা দিতেছি। আচ্ছা, আশা করি তুমি পুরোটা দেখছো, পুরো ক্লাসটা তুমি ঠিকঠাক মতো বুঝতে পারছো। এবার খাতাতে নোট ডাউন করো, এবং আমি বললাম যেহেতু এটা ভাষা, এটা শুধু দেখেই কিন্তু তুমি লিখতে পারবে না, 5 বার 6 বার 7 বার করে প্রোগ্রামগুলো লিখো। যে 2-3টা বা 4টা প্রোগ্রাম আমি লিখছি পুরো ক্লাসে, সেই 4-5টা প্রোগ্রামই খাতাতে তুমি 2-3 বার 4 বার করে লিখতে থাকো, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ করে পরীক্ষার হলে চলে যাও। আশা করি তুমি একদম 5 অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকলে 10-10-20, 20-এ 20 তুমি একদম নিশ্চিন্তে পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।